আর মডুল আজকে আমি গ্রুপে পোস্ট করে দিব না, মডুল যেহেতু আমাদের ক্লাস হবে গ্রুপে পেয়ে যাবেন সবাই। আচ্ছা, প্রথমে আজকে আমরা একদম বেসিক বিষয় যেহেতু জানবো, তাহলে আমরা একটু ওয়েব প্ল্যাটফর্ম নিয়ে কথা বলি। ওয়েব প্ল্যাটফর্ম বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝাই? শুধু কি ওয়েবসাইট, না এর সাথে আরো আনুষঙ্গিক বিষয়গুলো আছে? ওয়েব বলতে আমরা যদি বুঝি, আমরা অনেকগুলো বিষয় বুঝি, তাই না? প্ল্যাটফর্ম যেহেতু বলা হয়েছে, তার মানে হচ্ছে ওয়েবসাইট বলতে পারি, তাই না? এর সাথে আর কি থাকতে পারে? বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন থাকতে পারে না, যেগুলো আমরা বলি হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন, তাই না? অ্যাপ্লিকেশন বলতে পারি। মোবাইল অ্যাপস কি ওয়েব প্ল্যাটফর্মের আন্ডারে? না, আন্ডারে না। শিওর? কেন? ওয়েব মানে মোবাইল অ্যাপস গুলো কি আপনি নেট ছাড়া মানে করা যায়? কিছু আছে অফলাইন ওয়েবসাইট, বাট হচ্ছে যেগুলো ইন্টারনেট কানেকশন লাগে সেগুলো সবই কার আন্ডারে পড়ে? সহজ কথায় ওয়েব প্ল্যাটফর্মের আন্ডারে কিন্তু পড়ে, তাই না? তার মানে ওয়েবসাইটও বলতে পারি, ওয়েব অ্যাপ্লিকেশন বলতে পারি, আর মোবাইল অ্যাপস আমরা বলতে পারি। এখন মোবাইল অ্যাপ্লিকেশন আর হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন, বিষয় দুটো কি সেম? একদম। ওয়েব অ্যাপ্লিকেশন আর মোবাইল অ্যাপ্লিকেশন দুটো কি সেম? মানে আমরা বলেছি ওয়েব অ্যাপ, আর এটাকে বলেছি কি মোবাইল অ্যাপ। মোবাইল অ্যাপ আমরা সবাই চিনি, যেই অ্যাপস গুলো মোবাইলে আমরা ইউজ করি, তাই না? সেগুলো সবই হচ্ছে মোবাইল অ্যাপ। তাহলে ওয়েব অ্যাপ গুলো কোনগুলো? ওয়েব অ্যাপ গুলো বা কিভাবে হচ্ছে আমরা চিনব? আমি যদি বলি হচ্ছে যে আমরা কিছু ওয়েব অ্যাপের নাম লিখি, আপনারা কি বলতে পারবেন যে কোনগুলোকে আমরা ওয়েব অ্যাপ বলতে পারি? ফেসবুককে আমরা ওয়েব অ্যাপ বলতে পারি, তাই না? কেন বলতে পারি সেটা আমি এক্সপ্লেইন করতেছি। ফেসবুক কেন বলতেছি এটা হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন, কারণটা হচ্ছে আমরা যে ওয়েবসাইট গুলো ভিজিট করি, এই ওয়েবসাইট গুলোর মধ্যে কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে আমাদের কোনো কাজকর্ম নেই, আমরা যাই দেখি চলে আসি, তাই না? আজকে যা দেখলাম কালকে দেখলাম যে সেম জিনিস, হয়তো একটু চেঞ্জ, বাট আমরা যে কোনো কাজ করব এই ধরনের কোনো কাজের স্কোপ নেই ওই ধরনের ওয়েবসাইট গুলোতে, তাই না? যেমন আমি যদি বলি হচ্ছে ক্রিয়েটিভিটি এসে হয়তো বা আপনি হাইয়েস্ট গেলে একটা ফর্ম ফিল আপ করতে পারবেন অ্যাডমিশনের জন্য। আর কোনো কাজ আছে আপনার আমাদের ওয়েবসাইটে? আমি আপনাদের অ্যাকাউন্ট করতে দিচ্ছি আমাদের মানে ক্রিয়েটিভিটি ওয়েবসাইটে দিচ্ছি, হ্যাঁ পোর্টালে দিচ্ছি, ওইটা আলাদা জিনিস, ওয়েবসাইটে কিন্তু দিচ্ছি না। তার মানে আপনি আমার ওয়েবসাইটে আসলেন, আপনার যা যা ইনফরমেশন নেওয়া দরকার আপনি নিলেন, কোর্স সম্পর্কে জানলেন, কি কি টপিক আছে সবই জানলেন, কিন্তু আপনার এখানে কোনো কাজ নাই। তাহলে যে ওয়েবসাইটগুলোতে এরকম কোনো কাজ আপনি করতে পারবেন না, সেগুলোকে নরমালি আপনি কি হিসেবে চিনবেন? না, নরমাল ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট। কিন্তু যে ওয়েবসাইটগুলোতে আপনাকে অনেক ধরনের কাজ করতে দিবে, আমি যদি বলি হচ্ছে ফেসবুকের কথা, ফেসবুক আপনাকে কি কি কাজ করতে দেয়? আপনাকে অ্যাকাউন্ট করতে দেয় না? আমাদের হচ্ছে অ্যাকাউন্ট করতে দেয়, তারপর লগইন করতে দেয় না? লগইন করতে দেয়। দেন হচ্ছে কি প্রোফাইল সেটআপ করতে দেয় না? প্রোফাইল কিন্তু সেটআপ করতে দেয়। তারপর হচ্ছে আমাদের ওই যে ছবিগুলো আপলোড করতে দেয় না? বিভিন্ন ধরনের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে দেয়, আমি একজনকে মেসেজ করতে পারি, কল দিতে পারি, ভিডিও কল দিতে পারি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ছবি শেয়ার করতে পারি, ভিডিও শেয়ার করতে পারি, সেটাকে এডিট করতে পারি, আপডেট করতে পারি, আবার ডিলিট করতে পারি। এখন দেখেন একটা ওইটাও আমার ক্রিয়েটিভিটি একটা ওয়েবসাইট ছিল, ফেসবুকও তো একটা ওয়েবসাইট, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য কি? একটার মধ্যে আমি শুধু কোনো কাজ করতে পারতেছি না, আরেকটার মধ্যে অনেক ধরনের কাজ করতে পারতেছি। তার মানে যে ওয়েবসাইটগুলো আপনাকে এই ধরনের অনেক ধরনের কাজ করার সুযোগ দিবে, তার মানে বুঝে নেবেন এগুলা কি এক একটা ওয়েব অ্যাপ্লিকেশন। স্ট্যাটিক ওয়েবসাইট টু ওয়েবসাইটের ওয়েবসাইটের আন্ডারে অবশ্যই পড়ে, সেটাতে আসতেছি আমি। ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন। আচ্ছা, এখন আমি যদি বলি যে যেগুলো ওয়েব অ্যাপ্লিকেশন সেগুলো কি ওয়েবসাইট বলা যাবে? অবশ্যই বলা যাবে। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, অনেকটা যে বিজ্ঞানের একটা ছিল না, সব খারি খারক সকল খারক খারক মানে কি জানে খান না, এখানে বিষয়টা তাই। সব ওয়েব অ্যাপ্লিকেশনই ওয়েবসাইট, বাট সকল ওয়েবসাইট ওয়েব অ্যাপ্লিকেশন না। কারণ সেটার উদাহরণ আমরা দেখলাম, ওয়েবসাইট ক্রিয়েটিভিটি কিন্তু সেটা ওয়েব অ্যাপ্লিকেশন না। ফেসবুক একটা ওয়েবসাইট, বাট সেটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন। তার মানে সব ওয়েবসাইট অ্যাপ্লিকেশনকে আমরা ওয়েবসাইট বলতে পারি, আর সব ওয়েবসাইটকে ওয়েব অ্যাপ্লিকেশন বলতে পারি না। পার্থক্যটা বোঝা গেছে? আচ্ছা, তার মানে এরকম যদি ফেসবুকের পরে আরো কোনো ওয়েব অ্যাপ্লিকেশনের কথা বলি যেগুলোতে আমরা প্রতিনিয়ত ইউজ করি, কি হতে পারে সেটা? ইউটিউব হতে পারে না? ভিডিও আপলোড করা যায় না, বিভিন্ন ধরনের কাজ করা যায়। তারপর হচ্ছে টুইটার একটা আছে, ইনস্টাগ্রাম হবে না? অবশ্যই হবে। তারপরে জিমেলও তো একটা ওয়েবসাইট, তাই না? অনেক আছে, মানে আমরা অনেক ওয়েবসাইটই ভিজিট করি যেগুলোতে আমাদের বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দেয় এবং আমরা কাজ করি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আসি হচ্ছে এই যে ওয়েবসাইটের কথা আমরা বলতেছি, এই ওয়েবসাইটের মধ্যে দুইটা ভাগ আছে, একটাকে বলা হয় কি স্ট্যাটিক, একটাকে কি বলা হয় ডাইনামিক।
স্ট্যাটিক মানে কি যদি বাংলায় আমি এক্সপ্লেইন করতে চাই কি দাঁড়ায় স্থির তার মানে এটাকে আজকে যা যেরকম যে জায়গায় দেখছি আগামী কাল সেই জায়গায় ওগুলো নড়াচড়া নাই তাই না যেমন এই যে বিল্ডিংটা ভাঙা না পর্যন্ত এটা তো যে এখানে আছে এখানেই থাকবে নাকি ভাঙাটাকে হয়তো এই স্ট্রাকচার চেঞ্জ করে বাট আজকে যা দেখছি তাই কিন্তু এই বিল্ডিং এর ভিতরে আপনি আজকে দেখলেন এই রুমটা এইভাবে কালকে দেখলেন যে এটা এইভাবে তার মানে কি সেটা স্ট্যাটিক হয়েছে নাকি সেটাকে ডাইনামিক করা হয়েছে ডাইনামিক করা হয়েছে না আচ্ছা স্ট্যাটিক ওয়েবসাইটগুলো সেই ওয়েবসাইটগুলোতেই বলে বা সেই ওয়েবসাইটগুলোকে আমরা চিনি যে ওয়েবসাইটগুলো তৈরি করার পরে সেটা কোনো চেঞ্জ আপনি দেখতে পারেন না আজকে একটা ডিজাইন আপনি করে দিয়েছেন এক বছর পর দেখবেন ওই সেম চেহারা কোনো পরিবর্তন নাই সহজ কথায় কিন্তু আরেকটা ওয়েবসাইট দেখলেন আজকে দেখলেন যে ব্যানার একটা ছবি 2 দিন পর দেখলেন যে আবার চেঞ্জ হয়ে গেছে প্রতিনিয়ত কি হচ্ছে সেটা চেঞ্জ হতেই থাকতেছে বা আপডেটেড হচ্ছে ওই ধরনের ওয়েবসাইটকে আমরা কি বলি ডাইনামিক মানে প্রতিনিয়ত ডাইনামিক করা হচ্ছে বা নতুন নতুন কি দেওয়া হচ্ছে কন্টেন্ট দেওয়া হচ্ছে ডিজাইনগুলো চেঞ্জ করা হচ্ছে এখন প্রত্যেকটা ডাইনামিক ওয়েবসাইটই ডাইনামিক হওয়ার আগে কি হইতে হয় স্ট্যাটিক তার মানে হচ্ছে আগে ডিজাইনটা আমাকে করতে হয় তাই না ডিজাইন যখন করা হয়ে যাবে তখন সেই ডিজাইনটাকে নিয়ে আমরা কোনো একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সেটাকে কি করে ফেলবো ডাইনামিক করে ফেলবো ডাইনামিক করলে সুবিধাটা কি আমাদের ডাইনামিক করলে সুবিধাটা হচ্ছে আমরা একটা ওয়েবসাইটের যত কন্টেন্ট আছে সেগুলোকে কি করতে পারবো চেঞ্জ করতে পারবো তাই না শুধু চেঞ্জ না এটাকে আমরা বলি হচ্ছে নতুন ইনসার্ট করতে পারবো তাই না তারপর কি আপডেটও করতে পারবো চাইলে আর কি করতে পারবো ডিলিট করতে পারবো এখন এই আপডেট ডিলিট যদি করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি কোডিং দরকার না কিন্তু দেখেন ফেসবুক একটা ওয়েবসাইট সেখানে গিয়ে তো আমরা কম কাজ করি না ফেসবুকে কখনো বলছে যে এইটুকু করার জন্য আপনাকে হচ্ছে কোড লিখতে হবে 2 লাইন প্রোফাইল পিকচার আপলোড করতে চান 2 লাইন কোড লিখে বলে বলছে কখনোই বলেন আমাকে বলেন না আপনাদের বলছে কিনা আমি জানি না বলছে না তাই না বলে না কারণ বললে আমরা ফেসবুক ইউজ করতাম না তাহলে সেটা হয় ফেসবুকটা হয়ে যেত যদি কোডিং করে করা লাগতো ফেসবুক হয়ে যেত যারা হচ্ছে কোডিং জানে তাহলে এত বিলিয়ন ইউজার আর ফেসবুকের হইতো না তো তারা ওইটা চিন্তা করে বানাইছে এমন একটা সিস্টেম তৈরি করে যাতে সবাই এটাকে ইউজ করতে পারে তাহলে আমরাও যখন ওয়েবসাইটগুলো ডেভেলপ করব বা ডাইনামিক করব আমরা তো নিজেদের ওয়েবসাইট 10-15টা করে করব না তাই না নিজেরটা যদি আমি 2 বছর টানা করি কোনো টাকা দিবে আমাকে আমি নিজেকে টাকা দিব কাদের জন্য করব যারা মানে সহজ কথা আমার ক্লায়েন্ট তাই না এখানে ক্লায়েন্ট লোক কি মানে সবাই কি কোডিং জানে প্রোগ্রামিং জানে তারা আমাদের কাছে আসতো না এখন তারা যেহেতু কোডিং নলেজ একদম জিরো তাহলে তাদের ওয়েবসাইটটাকেও আমাদের যদি ডাইনামিক করে দিতে হয় এমন ভাবে করে দিতে হবে যাতে তাকে আমি বুঝাই দেওয়ার পরে সে তার পুরো ওয়েবসাইটের কন্ট্রোলটা পায় তার মনে হলো যে আমার ওয়েবসাইটের ব্যানারটা আমি চেঞ্জ করতে চাই ছবিটা সে কোডিং ছাড়া যাতে করতে পারে তার হচ্ছে মেনুগুলো চেঞ্জ করতে হবে সে যাতে কোডিং ছাড়া করতে পারে তার এই সার্ভিসের একটা অ্যাড করবে নতুন অথবা সার্ভিসের নামগুলো চেঞ্জ করবে যাই চেঞ্জ করবে না কেন একটা ওয়েবসাইটে যাই চেঞ্জ করতে যাক সে যাতে কোডিং ছাড়া করতে পারে এই জন্য মূলত আমরা ডেভেলপাররা কি করি একটা ওয়েবসাইটকে ডাইনামিক করে দেয় বা সহজ কথায় ডেভেলপ করে দেয় এবং ডেভেলপ করে আমরা এমন একটা সিস্টেম করে দিই যাতে সে হচ্ছে যে কল সেন্টারের মতো আপনি কি আপনার মোবাইল নাম্বার জানতে চান 1 চাপুন এটা করতে গেলে 2 চাপুন আমরা শুধু চাপি কাজ তো আমরা করি না কাজ কে করে দেয় ওরাই করে দেয় তার মানে হচ্ছে আমাদেরও এরকম একটা সিস্টেম বানিয়ে দিতে হবে যে সিস্টেমে আমি কিছু মেনু দিয়ে দিব ধরুন এখানে আমি বলে দিলাম হচ্ছে ব্যানার এখানে ব্যানার দিলাম এখানে বললাম কি সার্ভিস এখানে বললাম হচ্ছে ধরেন কন্টাক্ট তার মানে সে যদি তার ওয়েবসাইটের এটা ধরেন যে তার ওয়েবসাইট এখানে যদি সে ব্যানারটা চেঞ্জ করতে চায় এখানে ক্লিক করবে করলে তারকে আমি একটা ফর্ম দিব যে ফর্মের মধ্যে একটা সাবমিট থাকবে আর একটা ছবি আপলোডের অপশন দিয়ে দিব সে তার কাজ কি শুধু ছবিটা আপলোড করে দিবে আপলোড করে দিলে সাথে সাথে কোথায় চেঞ্জ হয়ে যাবে হয়ে গেল না যে আমরা ফেসবুকের ক্ষেত্রে করি কভার ফটোতে ক্লিক করি আপলোড করে পিকচারটা ধরে দিই কম্পিউটার থেকে সেভ দিলেই কি চেঞ্জ একদম লাইভ হয়ে যাচ্ছে আমাদেরও কাজ মধ্যে আলটিমেটলি কি হবে এরকম একটা কাজ করব আমরা একটা ওয়েবসাইট নিব ওয়েবসাইটটাকে ডাইনামিক করব ডাইনামিক করে এরকম ড্যাশবোর্ড থাকবে বা অ্যাডমিন প্যানেল থাকবে অ্যাডমিন প্যানেলের ভিতরে সে লগইন করবে যা দেখবে যে এরকম অপশনগুলো দেওয়া আছে যে এইখানকার যে কন্টেন্ট চেঞ্জ করতে চাইবে এখানে মেনু থাকবে ক্লিক করবে একটা ফর্ম আসবে অথবা হচ্ছে অলরেডি যে সার্ভিসগুলো আছে সেগুলো লিস্ট আকারে আমরা দেখাই দিব চাইলে একটা কোনো সার্ভিস সে এডিট করতে পারে আগেরটাকে চাইলে নতুন একটা ইনসার্ট করতে পারে চাইলে পুরোটাকে আবার কি করে ফেলতে পারে ডিলিট করে ফেলতে পারে বুঝা গেছে বিষয়টা মূলত আলটিমেটলি আমাদের কাজ এটাই কিন্তু হবে ওকে স্ট্যাটিক এবং ডাইনামিক আমরা বুঝলাম এবার আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে ক্লায়েন্ট সাইড আর হচ্ছে সার্ভার সাইড ক্লায়েন্ট সাইড আর হচ্ছে সার্ভার সাইড
এই টপিকগুলো কি লিখতেছেন? আমি কিন্তু শেষের দিকে সবাইকে ধরে ধরে জিজ্ঞেস করব যে কি কি পড়াইলাম আজকে। কেউ লুট না করলে কিন্তু সমস্যা। ক্লায়েন্ট সাইড আর হচ্ছে সার্ভার সাইড। ক্লায়েন্ট সাইড আর একটা কি সার্ভার সাইড। ক্লায়েন্ট সাইড এবং সার্ভার সাইড বলতে কি বোঝায়? প্রথমে আমি যদি ক্লায়েন্ট সাইড সম্পর্কে বলি, ক্লায়েন্ট সাইড হচ্ছে মূলত হচ্ছে ক্লায়েন্ট সাইড গুলো আসলে হচ্ছে ল্যাঙ্গুয়েজের উপর বেস করে। আমরা একটা ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে কি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি বলেন তো? HTML, CSS, JS, তাই না? সাথে একটা ফ্রেমওয়ার্ককে ব্যবহার করেছি কি? ওকে, ঠিক আছে। আর লাইব্রেরি একটা ইউজ করেছি। ওকে, ঠিক আছে। এগুলো হচ্ছে ডিজাইনের জন্য, তাই না? এখন এখানকার HTML এর কথা বলি, CSS এর কথা বলি, JS এর কথা বলি, যেগুলি বলি অথবা বুটস্ট্র্যাপের কথা বলি। একটা ওয়েবসাইট যখন আমরা ডিজাইন করেছি, ওই ডিজাইন করার জন্য কি কি কোড করা লাগছে সেটা কি আমরা ভিউ পেজ সোর্স থেকে দেখতে পারি? ব্রাউজার থেকে দেখা যায়? ব্রাউজার থেকে কি আমি HTML একটা ওয়েবসাইট ওপেন করলাম, ওই ওয়েবসাইটে কি কি HTML ইউজ করা হয়েছে দেখা যাবে? CSS, জাভাস্ক্রিপ্ট যাবে না? যাবে কিন্তু আপনি জাভাস্ক্রিপ্ট দেখতে পারবেন, jQuery দেখতে পারবেন, CSS দেখতে পারবেন, বুটস্ট্র্যাপে কি কি ইউজ করা হয়েছে সবই দেখা যায়। যেহেতু এই ল্যাঙ্গুয়েজ গুলো ব্রাউজার এন্ডে দেখা যাচ্ছে, তার মানে এই ধরনের ল্যাঙ্গুয়েজ গুলোকে কোন ধরনের আন্ডারে পড়ে যায়? ক্লায়েন্ট সাইডের আন্ডারে পড়ে যায়। তার মানে ক্লায়েন্ট যে কোডগুলো ব্রাউজার এন্ড থেকে দেখতে পারে সেই ধরনের ল্যাঙ্গুয়েজ গুলোকে আমরা কি বলি? ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ। একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা হচ্ছে যে আমরা যখন কাস্টমার JS, HTML, CSS এর জন্য কোড করতাম, সেটা তো আমাদের ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ ছিল। হ্যাঁ, এখন সেটা তো আমরা ইন্সপেক্ট করে দেখতে পারতাম। হ্যাঁ, তো সেটা আমরা কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি? কারণ JS এরও কিন্তু ব্যাক এন্ডের কাজ আছে যেটা আমরা দেখতে পারবো, এবং সেটা কি কোন ল্যাঙ্গুয়েজ হিসেবে করতেছি? আমরা মূলত হচ্ছে করব হচ্ছে সার্ভার সাইড। আমাদের যেটা PHP নিয়ে সেটা হচ্ছে সার্ভার সাইড, বাট সেটা দিকে পরে আসতেছি। বাট জাভাস্ক্রিপ্ট মেইনলি হচ্ছে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ, যেটা দেখা যায়। আর জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক আছে Node.js, সেটা আবার সার্ভার সাইড। মানে সেটা হচ্ছে আবার সার্ভারে কি হয়? রান হয়। নোর মধ্যে পার্থক্য আছে ভিতরে। আবার রিঅ্যাক্ট যেমন হচ্ছে ফ্রন্ট এন্ডে, সেটা আবার দেখা যাচ্ছে এরকম। আচ্ছা, তার মানে এগুলা কিন্তু আমরা দেখতে পারতাম, তাই না? কিন্তু আমরা সার্ভার সাইডের কথা যদি চিন্তা করি, যে সার্ভার সাইড, এই সার্ভার সাইড চিন্তা করলে আপনাকে মনে করতে হবে যে সার্ভার যেহেতু বলেছে, তার মানে সার্ভার সাইড যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে, এই ল্যাঙ্গুয়েজ গুলো কি কোড করা হয়েছে, কিভাবে করা হয়েছে, কোনো কিছুই আপনি ব্রাউজারে দেখতে পারবেন না। কারণ কি? কারণ সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ গুলো এক্সিকিউট অ্যাকচুয়ালি হয় কোথায়? সার্ভার এক্সিকিউট হয়। এখন সার্ভার বলতে আমরা কি সবাই মোটামুটি বুঝি? না বুঝলে চলেন বুঝি। সার্ভারকে সহজ কথায় আমরা কি বলতে পারি বলেন তো? একটা সুপার কম্পিউটার, তাই না? সহজ কথায় সুপার কম্পিউটার মানে একটা কম্পিউটারে কিন্তু নরমাল, বাট সেটা একটু ভালো কনফিগার একটা কম্পিউটার। এখন এই সার্ভার দুই ধরনের হয়। একটাকে হচ্ছে আমরা বলি লোকাল সার্ভার, একটাকে বলি কি? হ্যাঁ, একটাকে বলা হচ্ছে লাইভ সার্ভার। লোকাল সার্ভার আর হচ্ছে লাইভ সার্ভার। লোকাল সার্ভার কোনগুলো আর হচ্ছে লাইভ সার্ভার কোনগুলো সেটা আসতেছি। বাট মূলত সার্ভার অ্যাকচুয়ালি কি? সার্ভার হচ্ছে সে যে বিভিন্ন কিছু সার্ভ করে, তাই না? আমরা যদি চিন্তা করি যে আমি রেস্টুরেন্টে যখন যাই, আমাদের খাবারগুলো সার্ভ করে কে? ওয়েটার। তাকে তো কাইন্ড অফ আমরা সার্ভারই বলতে পারি, তাই না? যে সার্ভ করতেছে। আর আমাদের এই সার্ভার মূলত কি সার্ভ করতেছে? ওয়েব পেজ সার্ভ করতেছে। বিষয়টা কি আমরা মাধ্যম হিসেবে বলতে পারি? মাধ্যম না, মানে ওর কাছেই মূলত আমাদের ওয়েবসাইট গুলো থাকে। এটা একটু এক্সপ্লেইন করি তাহলে বুঝতে পারবেন। এইটুকু জাস্ট আপাতত মাথায় ঢুকান যে আমাদের যে সার্ভার, সে আমাদেরকে কি সার্ভ করতেছে? ওয়েব পেজ সার্ভ করতেছে। এখানে একটা সিস্টেম কাজ করতেছে। বিষয়টা আঁকায় দেখেন। ধরে নেন এটা হচ্ছে আপনার ব্রাউজার, আপনার কম্পিউটারের ব্রাউজার। এখানে আপনি ওয়েবসাইটের অ্যাড্রেসটা লিখলেন www. এটাকে আপনি চিন্তা করেন এটা হচ্ছে কি? একটা সার্ভার। আচ্ছা, একটা সার্ভারে মূলত হচ্ছে প্রায় মানে 100, 200, 300, 400, 500, 1 লাখ, 10 লাখ, 1 কোটি কি থাকে? ওয়েবসাইট মূলত থাকে। কিভাবে থাকে? স্টোর করে রাখে হয় এখানে। কিভাবে স্টোরেজটা হয়? এরকম ধরে নিতে পারেন যে এইভাবে স্টোরেজটা আছে।
মানে প্রত্যেকটা সার্ভারে হিউজ পরিমাণ একটা স্টোরেজ থাকে, সেটা এসএসডি হয় এখন বর্তমানে, আগে ছিল কি হার্ড এসডিডি, কারণ এসডিডি এখন স্লো হয়ে গেছে, এসএসডি এখন কি ফাস্ট। এবং অপারেটিং সিস্টেম হিসেবে লিনাক্সটা ভালো উইন্ডোজের চাইতে, এখন সবই লিনাক্স চলে আসে। সো এই কম্পিউটার বা সার্ভার কথা যদি চিন্তা করি, এখানে এরকম বিশাল একটা স্টোরেজ থাকে, লাইক হচ্ছে মানে হিউজ টেরাবাইটের একটা থাকে। এই সার্ভারের মধ্যে এরকম অসংখ্য জায়গা আপনাকে কিনতে হয়। মানে আমরা যারা হচ্ছে ওয়েবসাইট গুলো লাইভ দেখি, বিভিন্ন লাইক ফেসবুক বলেন, আমাদের ক্রিয়েটিভিটি বলেন, এই ওয়েবসাইট গুলো অ্যাকচুয়ালি সার্ভারে রাখা আছে বলেই আমি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি, তাই না? আর যেহেতু হচ্ছে এই সার্ভারে আমরা একটা জায়গা কিনতে হবে, কেন কিনতে হবে? আমাদের ওয়েবসাইটটা একটা জায়গা দখল করবে, তাই না? 5 MB হোক, 10 MB হোক, অথবা 100 MB হোক, জায়গা দখল করবে। তো আমরা এই সার্ভার থেকে ছোট একটা জায়গা কিনতে হবে। এই জায়গাটাকে আমরা কি বলি জানো? হোস্টিং বলি। এখন এই জায়গা কিনলাম, বা জায়গাটার নাম দেওয়া দরকার না। আমি যদি এলাকায় একটা জায়গায় কিনি, আমার নাম ছাড়া কি কিনবো? অবশ্যই মালিকের একটা কি থাকবে, নাম থাকবে না? মানে চিনবে যে অমুকের জায়গা, এটা অমুকের জায়গা 2 কাঠা, এটা অমুকের জায়গা 3 কাঠা, তাই না? কি দরকার? নেম দরকার। এই জায়গাটা আমি কিনলাম, সেই জায়গাটা হইতে পারে ধরেন 10 জিবি হতে পারে। এই জায়গায় একটা নাম দিতে হবে, যে নামটাকে আমরা আবার কি বলি, ডোমেইন বলি, তাই না? তার মানে হচ্ছে আমি যদি লাইভ সার্ভার একটা জায়গা কিনতে চাই, তাহলে আমাদের একটা ডোমেইন নেম দরকার, আর একটা কি দরকার, হোস্টিং দরকার। হোস্টিং সহজ কথা হচ্ছে কতটুকু স্পেস আমার দরকার। যদি আমার ওয়েবসাইটের সাইজ থাকে হচ্ছে 10 MB, আমি চাইলে হচ্ছে কি বলে মিনিমাম 1 GB এখন নিতে হয়, এখন আর 512 বা হচ্ছে এত কম আর এখন দেয় না 1 GB। ভালো ভালো সার্ভিস প্রোভাইডার গুলোতে মিনিমাম তারা 20 GB থেকে শুরু করে। বাংলাদেশে কিছু কোম্পানি আপনাকে 1 GB 2 GB দিবে, আর ওয়ার্ল্ড ওয়াইড যে ভালো ইগুলো আছে তারা হয়তো 5 GB 10 GB এরকম দিয়ে দেয়। সার্ভার বর্তমানে কি পরিমাণ আছে? সার্ভার হিউজ আছে, আপনার কি লাগবে সার্ভার, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, প্রশ্ন করলাম এই কারণে যে সার্ভার যারা হিউজ পরিমাণে জায়গা নিয়ে ব্যবসাটা করে, এবং তাদের তো এগুলো বিক্রি করতে হয়, সেগুলো কি আমরা যাদের কাছে কিনতেছি, হ্যাঁ, তারা কি কোনো লিংক আপের মাধ্যমে এভাবে বিক্রি করে? মেইনলি মানে না, এটা তারা লিংক আপ করে না। হোস্টিংটা হচ্ছে মূলত তারা একটা সার্ভার কিনে, এটা সার্ভার সিস্টেম কিনে, আমাদের এখানে সার্ভার আছে, সার্ভার কিনে সেখানে এরকম স্টোরেজ বাড়ায়, সেটা এসডিডি হতে পারে অথবা এসএসডি হতে পারে। এখন তার যতটুকু তার এসএসডি বা কি বলে এটাকে এসডিডি আছে, ততটুকুই জায়গা বাড়বে। তার যদি 100 জিবি থাকে, তাহলে 100 জিবি তার সার্ভারের ক্ষমতা, সে চাইলে বাড়াইতে পারে, 200 জিবি করতে পারে, 500 জিবি করতে পারে, এটা তার ইচ্ছা। কিন্তু আমরা যে ডোমেইন নেম গুলো, এই নেম গুলো মূলত হচ্ছে আমাদেরকে একটা অর্গানাইজেশন আছে যেটাকে আমরা বলি W3C, তার মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, আর হচ্ছে সি তে বলা হয় কনসোর্টিয়াম। আমাদের যেমন হচ্ছে ফুটবলের ক্ষেত্রে ফিফা নিয়ন্ত্রণ করতেছে, ক্রিকেটের ক্ষেত্রে আইসিসি, ঠিক আমাদের ওয়েবের ক্ষেত্রে সবকিছু নিয়ন্ত্রণ করে কে? এই W3 অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো আমাদের যে ডোমেইন নেম গুলো মূলত আসে সবগুলো হচ্ছে তাদের এখান থেকে হচ্ছে মানে কি বলে পারমিশন দেওয়ার পরে আমরা সেই ডোমেইন গুলো নিতে পারি। বা অন্যান্য যে কোম্পানিগুলো বিজনেস করে মূলত কার কাছ থেকে আনে? এই W3C এর কাছ থেকে আনে, তারপর সেটা নিয়ে তারা হচ্ছে বিজনেস করে। তো যেটা বলতেছিলাম যে আমরা ডোমেইন হোস্টিং এখানে নিলাম, এখানে ধরেন যে হচ্ছে আমার ফেসবুক হইতে পারে, এখানে টুইটার, এখানে হয়তো বা ক্রিয়েটিভিটি, এখানে হয়তো বা জিমেল। তো আমরা যখন আমাদের ব্রাউজার থেকে বলি যে আমি ক্রিয়েটিভিটি দেখতে চাই, তাহলে একটা রিকোয়েস্ট কার কাছে যায়? সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট যায় যে ভাই আমি ক্রিয়েটিভিটি এটা দেখতে চাই। তখন সার্ভার কি করে? এই রিকোয়েস্টটাকে গ্রহণ করে তার এই সার্ভারের মধ্যে খুঁজে। কারণ কি খুঁজে? তার এখানে তার একটা ওয়েবসাইট না, অসংখ্য ওয়েবসাইট আছে। তখন সে কোনটা দিয়ে খুঁজে? সে খুঁজে হচ্ছে কোন নামটা দিয়ে বলেন তো? ডোমেইন নেম দিয়ে খুঁজে। খোঁজার পরে দেখলো যে হ্যাঁ এখানে আমার ক্রিয়েটিভিটি আছে। থাকার পরে এই স্টোরেজের ভিতরে ঢুকে দেখে যে এখানে কি নামে কিছু আছে কিনা, ইনডেক্স নামে কিছু আছে কিনা। কেন ইনডেক্সে খুঁজে আগে বলেন তো? কারণ ইনডেক্স হচ্ছে একটা ওয়েবসাইটে কি হোম পেজ। বাট আমরা যে হোম পেজই সবার আগে দেখাইতে পারি তাই না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বদলতে আমরা চাইলে একটা অন্য যে কোনো একটা পেজকেও এখন কি করতে পারি, একটা ওয়েবসাইট ঢোকার পরে ইনডেক্স নাম না থাকা সত্ত্বেও সেটাকে আবার কি করতে পারি, দেখাইতে পারি। আমি ধরে নিলাম যে ইনডেক্সকে খুঁজে বা যে পেজটাকে আপনি সর্বপ্রথম দেখাতে চান সেই পেজটাকে খুঁজে পাওয়ার পর সে আবার একটা ফিফটি রিকোয়েস্টে আপনাকে কারে পাঠিয়ে দেয়? ওইখান থেকে ওই যে ওয়েবসাইটটা পেজটা যেটা আপনি খুঁজলেন সেটাকে পাঠিয়ে দেয়। এখন এই পেজের সাথে কি কি কানেক্টেড আছে? HTML কানেক্টেড আছে, আর কি কি আছে? CSS আছে, থাকতে পারে কি JS, থাকতে পারে কি
বুটের সাথে থাকতে পারে, মানে এর সাথে আনুষঙ্গিক যা যা ল্যাঙ্গুয়েজ আছে কানেক্টেড, ছবি আছে অথবা ভিডিও আছে, যা যা রিসোর্স আছে সবই এর আপনার ব্রাউজারের কাছে কি করে ফেলে, সে ট্রান্সফার করে দেয়। তার মানে এখানে এটা কি ট্রান্সফারিং সিস্টেম চলতেছে না, আপনি রিকোয়েস্ট পাঠাইলেন, আপনার সে পাঠাইলো, আবার আপনি এবার পেজ দেখতে চাইলেন, সে আবার এবার পেজ খুঁজে পাঠাইলো, এভাবে আপনাদের দুইজনের মধ্যে এটা কি হতে যাচ্ছে, কমিউনিকেশন কিন্তু হচ্ছেই, তাই না, একটু পর পর। আচ্ছা, তো এখন এই যে সার্ভার সাইড আমি বলতেছি, তার মানে আমরা যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করতেছি সেটা অ্যাকচুয়ালি এই ব্রাউজারে এক্সিকিউট হচ্ছে নাকি হচ্ছে এখানে এক্সিকিউট হচ্ছে, সার্ভারে এক্সিকিউট হচ্ছে। আমরা যে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব সেগুলো অ্যাকচুয়ালি এক্সিকিউট হচ্ছে কোথায়, সার্ভারে। কারণ আমি অ্যাজ এ সাধারণ ইউজার ব্রাউজারে কি কি আছে সেটা আমি দেখতে পারতেছি। আমার পক্ষে তো সার্ভারে ওই কোডটা পিএইচপি কোড দেখা পসিবল না। ওই সার্ভারের কোডের অ্যাক্সেস একমাত্র কার আছে, যার ডোমেইন হোস্টিং এর অ্যাক্সেস আছে তার। এবং ডোমেইন হোস্টিং এর অ্যাক্সেসটা আমি আমার ভিজিটরকে দিয়ে দিব না, ওপেন দিয়ে দিব, ওটা শুধু একান্ত কার, আমার। যার কারণে কিন্তু এই সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে এই ধরনের কাজগুলো করা হয় যাতে সিস্টেমটা কি থাকে, সিকিউর থাকে, তাই না? আচ্ছা, এখন আমরা কাজ করব, আমাদের যেহেতু যে কাজটা আমরা যে ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব সেটা তো অবশ্যই কোনটা, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ না, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। এখন তাহলে আমাদের কি সার্ভার দরকার না? তাহলে কি আমাদের একটা লাইভ সার্ভার কিনতে হবে? কিনতে হবে না? জি স্যার, অবশ্যই কিনতে হবে, বাট আপাতত না। তাহলে আপাতত আমরা কাজটা চালাবো কি দিয়ে? আমাদের দুইটা সার্ভারের কথা দেখছিলাম, একটা হচ্ছে লাইভ আর একটা কি লোকাল। এতক্ষণ আমরা যেটা নিয়ে কথা বললাম এটা হচ্ছে লাইভ সার্ভার, যেটা আমরা যেখানে লাইভ করলে বা ওয়েবসাইটে রাখলে সারা পৃথিবী থেকে আপনি কি করতে পারেন, অ্যাক্সেস করতে পারেন। বাট আমরা এখন হচ্ছে এই ইনভেস্টমেন্টে যাচ্ছি না, বাট আমরা লাইভ সার্ভারে কিভাবে আপলোড করতে হয়, কিভাবে কাজ করতে হয় সেটা তো অবশ্যই দেখবো। বাট আপাতত ক্লাস চলাকালীন সময়টাতে মূলত আমরা শেখার ক্ষেত্রে কোন সার্ভারটা ইউজ করব, লোকাল সার্ভার ইউজ করব, তাই না? কারণ সার্ভার ছাড়া আমাদের পিএইচপি কাজই করবে না, সো সার্ভার আমাদের একটা লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা একটা লোকাল সার্ভার ইউজ করব। এই লোকাল সার্ভারটা ইউজ করলে সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে আমরা আমাদের কম্পিউটারটাকে একটা কি বানিয়ে ফেলতে পারি, সার্ভার বানিয়ে ফেলতে পারি। মানে সার্ভারে যত কাজ আছে আমি চাইলে এই লোকাল সার্ভারের মাধ্যমে করে ফেলতে পারি। যেমন আমাদের ডেটাবেস দরকার, সেটাও আছে। আমাদের অ্যাপাচি মানে অ্যাপাচি নামে একটা সার্ভার আছে দরকার, যেটা পিএইচপি রান করবে, সেটাও এটার মধ্যে দেওয়াই আছে। তাহলে আমাদের লোকাল সার্ভার হিসেবে কাজ করতে গেলে একটা সফটওয়্যার নিয়ে কাজ করতে হবে, যার নাম কি জ্যাম, তাই না? আর এটা কি আছে, আর আছে ওয়াম। বাট বর্তমানে বলা যায় সবাই ইউজ করে কাকে, জ্যাম। ওয়ামটা আগে ইউজ হইতো, কেন ইউজ হইতো, কারণ ওয়ামটা ছিল শুধুমাত্র উইন্ডোজ কেন্দ্রিক, যার কারণে একটু পড়ে গেছে। যেমন যদি জ্যাম্পের আমি ফুল মিনিংটা লিখি, সেটাকে বলা হয় ক্রস প্ল্যাটফর্ম, তারপর হচ্ছে মারিয়া ডিবি, এরপর হচ্ছে পিএইচপি, একটা কি, এটা হচ্ছে তার ফুল মিনিং মূলত। এখানে ক্রস প্ল্যাটফর্ম মানে এটা হচ্ছে কি বোঝাচ্ছে, যে কোনো অপারেটিং সিস্টেমে যাবে। তার মানে আপনি জ্যামটাকে লিনাক্সে ইউজ করতে পারবেন, আপনি চাইলে হচ্ছে উইন্ডোজ ইউজ করতে পারবেন, এছাড়া উবুন্টু আছে, আরো যে অপারেটিং সিস্টেমগুলো আছে সবগুলোতে এই জ্যামটা ইউজ করা যায়। আর ওয়াম যেটা ছিল এটা শুধুমাত্র কি উইন্ডোজ অ্যাপাচি মাইএসকিউএল আর হচ্ছে পিএইচপি। তার মানে উইন্ডোজ যেহেতু হইছে, এখন কি বাকি ইউজ করতে পারবে না, এই কারণে হচ্ছে এখন মোটামুটি আমরা প্রথম দিকে যখন শিখি তখন ওয়ামটা ইউজ করতাম, বাট এখন কেউই বলা যায় যে ওয়াম ইউজ করে না, জ্যাম্প ইউজ করে। এছাড়া জ্যাম্পের সম্পর্কে আরো কিছু হয়তো বা কিছু সার্ভার আছে যেগুলো আস্তে আস্তে পপুলার হচ্ছে। বাট আমার জানার মতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ইউজ হয় কি, লোকাল সার্ভার হিসেবে জ্যাম্পটা ইউজ হয়, এবং জ্যাম্পটা মোটামুটি তুলনামূলকভাবে সহজ বলা যায়। কোনটা, এটা মারিয়া ডিবি মাইএসকিউএল একই জিনিস বলা যায়। মারিয়া হচ্ছে যে মাইএসকিউএল ডেটাবেসটা বানাইছে ওর একটা মেন নাম, মাইও হচ্ছে তার আর একটা মেন নাম, মানে যে বানায় ও আবার হচ্ছে আর 14 গোষ্ঠীর নাম দিয়ে বানাইতেছে। তো যে একে মাই, এটাও তার হচ্ছে সম্ভবত একটা মেন নাম, আর মারিয়া মেন না ওয়াইফ জানো, আর মারিয়াও হচ্ছে তার একটা মেন নাম আর কি। মানে আর এরপরও যদি আসে, যদি নাম দেয় তাহলে মনে করি এটা তার মেন নাম, অথবা হচ্ছে আত্মীয় স্বজনিকের মধ্যে হবে, ওই লোকের অভ্যাস এটা। হ্যাঁ, আচ্ছা, এবার কিছু জাস্ট এবার জেনে নিলাম। আচ্ছা, যেমন তো আমরা বললামই, আর কিছু টুলস আমাদের দরকার, এটা তো আমাদের সার্ভার হিসেবে লাগবে। আর কি কি টুলস আমাদের লাগে, আমাদের একটা কোড এডিটর দরকার, তাই না?
কোড এডিটর কোড এডিটর হিসেবে আমরা ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি কোনটা ইউজ করতে পারি ভিএস কোড তাই না কে কে ভিএস কোড ইউজ করে এখানে দেখি তো আপনারা তো আমরা কাজ করছি মোটামুটি অর্ধেকের মতো ভিএস কোড ইউজ করে আর সাবলাইম একজন আছে এরপর অ্যাটম অ্যাটম ইউজ করেন কে কে ও খুবই কম যাই হোক এখন আমিও আগে অ্যাটম ইউজ করতাম ডেভেলপমেন্টের জন্য মানে কিছু কোড এডিটর আছে যেগুলো ডিজাইনের জন্য ঠিক আছে বাট কিছু আছে ওগুলো আবার ডেভেলপমেন্টের জন্য চলে না যেমন ব্র্যাকেটস ডেভেলপমেন্টের কোনো ফায়দা নেই আর যদি দুইটার মধ্যে চান যে দুইটার জন্য বেস্ট কোনটা ডিজাইন ডেভেলপমেন্টের জন্য তাহলে হচ্ছে কি হবে ভিএস কোড এটার উপরে বর্তমানে কোনো কোড এডিটর নাই বলে চলে কিন্তু আপনার যদি পার্সোনাল কোনো চয়েস থাকে যে স্যার আমি সাবলামে করব ইউ আর ওয়েলকাম সমস্যা নাই আপনি যদি মনে করেন যে আমি হচ্ছে অ্যাটমে করব করেন আমি সামটাইমস অ্যাটমেও করি কিছু কাজ আছে যেটা ভিএস কোডে হয় না অ্যাটমে করতে হয় লাইক সার্ভারে যখন কাজ করি অ্যাটমে আবার একটা ভালো ফিচার আছে লাইক সার্ভার থেকে কানেক্ট করে আমি কাজ করতে পারি তখন আমার হয়তো আমি অ্যাটম ইউজ করি বাট নরমালি আমি ইউজ করি ভিএস কোড আপনারা চাইলে আমার সাথে ভিএস কোড ইউজ করতে পারেন আপনারা চাইলে নোটপ্যাড ইউজ করতে পারেন নোটপ্যাড ইউজ করলে আমরা চলে যাব হচ্ছে অ্যাকচুয়ালি 2 সেকেন্ডে হ্যাঁ আমাদের জন্য ভালো হয় বিএস নোটপ্যাড নোটপ্যাড যদি ইউজ করেন তাহলে আমি লিখব হচ্ছে 10 লাইন আপনি লিখবেন হচ্ছে দুইটা শব্দ এরকম এতটা মানে আপনাকে সব টাইপ করে লিখতে হবে আর আপনি অনেক ভুল করবেন কেন ভুল করবেন কারণ সবই যেহেতু আপনি টাইপ করে লিখবেন আপনি বুঝতে পারবেন না যে আমি যে যা লিখলাম এটা কি সত্য হলো নাকি মিথ্যা হলো আর এই কোড এডিটর গুলো আপনাকে হেল্প করবে আপনি একটা ফাংশন লিখছেন একটা ফাংশন লিখলে সেটা কালারই আরেক রকম হয়ে যায় তাই না ওই কালারের বদলে আমি বুঝতে পারি যে ফাংশন লেখাটা আমার কি আছে ঠিক আছে নোটপ্যাডে লিখবেন সবই কালো ভুল হলো নাকি সঠিক হলো কিন্তু ধরতে পারবেন না ডিজাইনের সময় তো ব্র্যাকেটসেই কোড লিখতে লিখতে রাতের ঘুম একবারে শেষ করে দিছি আর আমরা আমাদের প্রথম থেকে আমরা চেষ্টা করব একটু র ভাবেই লিখতে এরপর যখন একটু ভালো মানে প্রো হয়ে যাব এরপর আমরা কিছু এক্সটেনশন ব্যবহার করব যে এক্সটেনশন ব্যবহার করলে আরো বেশি স্মুথলি আরো বেশি ফাস্ট আমরা কোডিং করতে পারবো আর আপাতত আমি চাচ্ছি না অত তাড়াতাড়ি ফাস্ট করা যেহেতু আমরা লার্নিং প্রসেসে এখন ফাস্ট শিখে থাকলে আমাদের একটা অভ্যাস খারাপ শর্টকাট ইউজ করে দিয়ে দিন না এক্সটেনশন খুব তাড়াতাড়ি আমি দিব না এটা দিলে আমরা ওই যে কি ফাংশন কি নাম নামের স্পেলিংটা কি এগুলো তো প্রথমেই ভুলে যাবেন সব প্রথমেই শর্টকাটের দিকে ধরবে এরপর ইন্টারভিউতে যাবে দিলেও আপনার একটা নোটপ্যাড এবং একটা কোডের কোনো নাই এক্সটেনশনই নাই তখন আধা ঘন্টা পরে এক্সটেনশন ইনস্টল দিবেন বলেন স্যার প্যাটার্ন কয়বার চেঞ্জ করবেন এটা সেটা বললেন কিসের প্যাটার্ন স্যার এই কোডিং প্যাটার্ন না কোডিং প্যাটার্ন চেঞ্জ হবে না আমরা দেব কালার থিম চেঞ্জ করব স্যার ডিজাইনটা তিনবার চেঞ্জ করছেন এমনি জন্য ভয় করে না করব না আচ্ছা তাহলে আমাদের একটা কোড এডিটর লাগবে সবাই চাইলে ভিএস কোডটা ইউজ করতে পারেন এটা খুব লাইট আর কি খুব লাইট খুব ইজিলি হয়ে যায় এবং ভালো ভালো কিছু ফিচার আছে এবং এক্সটেনশন আছে যেগুলোর কারণে আমরা খুব ইজিলি কাজ করতে পারি আচ্ছা তারপর আর কি লাগবে ভিএস কোড তো দেখলাম আর দুটো জিনিস হইলেই হয় আর ব্রাউজার তো মোটামুটি সবার আমাদের ইন্টিগ্রেশন থাকে তাই না এটা নেওয়ার কথা না বলি স্যার ব্রাউজারের মধ্যে একটু বলবেন যে ফায়ারফক্স ডেভেলপমেন্টে আপনি ব্রাউজার নিয়ে টেনশন করার কিছু নেই ডিজাইন আমাকে ব্রাউজার এক এক ব্রাউজারে এক এক ধরনের হয়তো আউটপুট দিত যে একটা প্রপার্টি আমার ক্রোমে এক ধরনের আউটপুট দিচ্ছে অথবা ফায়ারফক্স এক ধরনের দিচ্ছে তাই না ডেভেলপমেন্টে আমাদের ডিজাইনে কোনো প্যারা আছে ডিজাইন আমাদেরকে প্রোভাইড করবে আমরা শুধু ডাইনামিক করে দেব ডিজাইনে কালো কালার দিয়েছে নাকি লাল দিয়েছে ওই ডোন্ট কেয়ার তাই না তো আমাদের কোনো সমস্যা নাই ডেভেলপমেন্টে আচ্ছা তারপর হচ্ছে ইউআরএল সম্পর্কে তো মোটামুটি সব আমরা জানি তাই না ইউআরএল মানে কি ইউনিফর্ম রিসোর্স লোকেশন ইউনিফর্ম রিসোর্স লোকেটর লোকেটর আচ্ছা ইউনিফর্ম রিসোর্স লোকেটর মানেটা কি এতদিন যেটাকে আমরা কি বলতাম লিংক সেটাই মূলত আমাদের এখন কি ইউআরএল অ্যাড্রেস বারে যে জিনিসটা থাকে যেটা আমরা সবার সাথে একটা ভিডিও ফান মিম যাই হোক না শুধু শেয়ার করে দেই যে দেখ লিংক দে লিংকটা এখন কি হয়ে গেছে ইউআরএল এখন এখানে দেখেন বলা হয়েছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর ইউনিফর্ম মানে কি বাংলায় ইউনিফর্ম পোশাক ঠিক আছে আরেকটা কি মানে হচ্ছে সহজ কথা হচ্ছে একদম নির্দিষ্ট একটা বিষয় তাই না যে এটাই তার মানে আমরা যে লিংক গুলো প্রোভাইড করি ধরেন আমি আপনাকে লিংক দিলাম ইউটিউবে আপনি ক্লিক করলে কি আপনাকে ফেসবুকে নিয়ে যাবে না ইউটিউবে নিবে না কারণ এর মানে হচ্ছে আমি আপনাকে যে রাস্তাটা দিচ্ছি যে এক্সাক্ট লোকেশনটা দিচ্ছি আপনি ক্লিক করলে ওই লিংকটাতে ওই এক্সাক্ট লোকেশনটাই দিয়ে যাবে তো আমাদের যে ইউআরএল গুলো আমরা ব্যবহার করব
ওই ইউআরএল গুলো হচ্ছে এরকম আমাদের ওই ইউনিফর্ম রিসোর্স, মানে একটা নির্দিষ্ট লোকেশনে যাতে আমাকে রিডাইরেক্ট করতে পারে বা অ্যাকচুয়ালি করে এটা। তার মানে এতদিন আমরা যেগুলোকে লিংক বললাম এজ এ ডেভেলপার, সেগুলোকে কি বলার চেষ্টা করব? ইউআরএল বলার চেষ্টা করব। তাহলে আমরা বুঝতে, মানে আমাদের ডেভেলপার একটা ফিল চলে আসবে, তাই না? আর এটা হচ্ছে এসটিটিপি, এটা নাম আপনারা দেখেছেন অনেক, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা অ্যাকচুয়ালি কি সেটা কি জানি? একটু আগে আমি আপনাদের বলেছিলাম ব্রাউজার আর হচ্ছে কি সার্ভার, এই দুটার মধ্যে যে কমিউনিকেশন হচ্ছিল, তাই না? হচ্ছিল না, যাচ্ছে আসতেছে, দেখলাম যে একটা ট্রান্সফারিং সিস্টেম হচ্ছে। এই ট্রান্সফারিং সিস্টেমটা যে ওর ইচ্ছা মতো হচ্ছে বিষয়টা তা না, সেটা তার একটা কি মেইনটেইন করে হচ্ছে, এটা প্রোটোকল মেইনটেইন করে হচ্ছে, যেটাকে আমরা বলতেছি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তার মানে এই সিস্টেমটা, যে ট্রান্সফারিং সিস্টেমটা একটা প্রোটোকল মেইনটেইন করে হচ্ছে, যেটাকে আমরা বললাম এসটিটিপি। আর এটার সাথে একটা কি থাকে, এস থাকে না? এস মানে হচ্ছে দেখবেন যে বিভিন্ন ব্রাউজারে কোণার মধ্যে একটা তালা মারা থাকে, তাই না? এই তালা মারার মানেটা কি? সিকিউর। এই সিকিউর জিনিসটাকে আরেকটা সহজ করে বলি আমরা, সেটা হচ্ছে এসএসএল। এর মানে হচ্ছে সিকিউর, এটা হচ্ছে সকেট লেয়ারস, সিকিউর সকেট লেয়ার। এইটা মূলত হচ্ছে আপনাকে ডোমেইন হোস্টিং যেমন আপনি পারচেজ করেন, ঠিক ওইটার মতো করে আপনার এসএসএলটাকেও কি করতে হয়, পারচেজ করতে হয় মান্থলি ইয়ারলি একটা ফি দিয়ে। এইটা যদি আপনি আলাদা করে পারচেজ করেন ডোমেইন হোস্টিং কেনার সাথে, তাহলে আপনার এই এসটিটিপির সাথে একটা কি যোগ হয়ে যাবে, এস যোগ হয়ে যাবে, এবং সাথে একটা কি চলে আসবে, তালা চলে আসবে। কি রকম তালা আসবে? চায়না তালার মতো, অনেক চায়না তালা না? হ্যাঁ, আমাদের কি ফেসবুক পেজ আছে? ইয়েস, ফেসবুক পেজ নাই আমাদের, ফেসবুক গ্রুপ আছে। গ্রুপ আর কি? হ্যাঁ, আচ্ছা, আমি বলেছিলাম একটু পরে আবার দিব না আমি। এই যে এরকম একটা তালা চলে আসে, তাই না? আমি শেষের দিকে ইনফরমেশন গুলো আবার দিব না। স্যার আমার কলেজে যাওয়া লাগবে অ্যাসাইনমেন্টের কারণে। আচ্ছা, আমাদের সিআইটি স্পেস ওয়েব স্পেস ডেভ স্পেস 21 ঠিক আছে? হ্যাঁ, প্রথমটা। থ্যাংক ইউ স্যার। ওকে, আমি স্যার গেলাম। আচ্ছা, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট দেখেন এখানে একটা তালা চলে আসে, তাই না? এই তালার মানে কি, ওই আমাদের প্রসেসিং সিস্টেমটা একই থাকবে, আমাদের ট্রান্সফারিং সিস্টেমটা সার্ভার বা আপনার ব্রাউজারের সাথে, কিন্তু এই পুরোটার ভিতরে সে কি করবে, আলাদা একটা কি দিয়ে দিবে, সিকিউরিটি একটা লেয়ার দিবে, যে লেয়ারের বদলতে বা আলাদা কিছু আপনাকে সিকিউরিটি প্রোভাইড করবে আপনার সিস্টেমসে বা আপনার ওয়েবসাইটে, যে সিকিউরিটির কারণে আপনার ওয়েবসাইটটা অন্তত হ্যাকিং এর থেকে বলা যায় কি রক্ষা পাবে আর কি। মানে খুব বেশি সহজে আপনার ওয়েবসাইটে যে হ্যাকার অ্যাক্সেস নিয়ে যাবে সেটা পারবে না। কেন পারবে না বলতেছি, কারণ হচ্ছে ওই টাকার উপর আবার হচ্ছে সিকিউরিটি কি করে, নির্ভর করে। মানে যদি বেশি টাকা ভালো মানের এসএসএল চান, তাহলে বেশি টাকা, মোটামুটি চাইলে কম টাকা। এই জন্য বলতেছি, যদি আপনি এসএসএল নিয়ে নেন, বাংলাদেশে কিছু কোম্পানি দেখবেন যে যারা হোস্টিং সেল করে, তারা বলে যে হচ্ছে মানে আজীবনের জন্য এসএসএল ফ্রি। এখন আজীবনের জন্য এসএসএল দিচ্ছে, সেটা কতটুকু সিকিউর এটা তারা জানি না। আমরা দেখতেছি যে একটা তালা ঝুলে আছে, তালা ঝুলা মানে কি সিকিউর? আপনি তো একটা ছোট তালা দেবেন, যেটা একটা হাত দিয়ে লাথি মারলে, মানে থাপ্পড় মারলে ভেঙে যায়, ওটা তারা তালা না। ওই তালা দ্বারা আমাদের ঘর ঠিক থাকবে না, থাকবে। আমরা সবাই এখন কি ইউজ করি, চায়না তালা খুব ভালো, তাই না, যেটা খুব সিকিউর। যাই হোক, এ হচ্ছে আমাদের এসটিটিপি, আর হচ্ছে এসটিটিপি এস বলা যায়। জি, এসটিপি আচ্ছা, এসটা হচ্ছে সহজ কথা হচ্ছে একটা সিকিউরিটি দিতে হয়। মানে আমি যে আমার ব্রাউজার থেকে আমি সার্ভারের সাথে একটা কমিউনিকেশন করতেছি, অবশ্যই তার একটা প্রোটোকল মেইনটেইন করে হচ্ছে, যেটাকে আমরা কি বলছি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। মানে তার একটা নিয়মের মধ্যে থেকে ট্রান্সফারিং সিস্টেমটা করতেছে, ঠিক আছে? ধরে নিতে পারেন এইভাবে যে যেমন একটা মানে আমাদের দেশে মন্ত্রী যায়, তার সাথে তো মোটামুটি পুলিশ টুলিশ থাকে, ওর সাথে যে পুলিশ টুলিশ থাকে প্রাইম মিনিস্টার সাথে কি সেম থাকে না, আরো বেশি সিকিউরিটি বেশি থাকে? তার মানে ধরে নিতে পারেন ওই আমাদের এমপি হচ্ছে এসটিটিপি আর প্রাইম মিনিস্টার হচ্ছে কি এসটিটিপি এস। তার মানে ওই আলাদা করে যদি সিকিউরিটি পেতে চান, আপনাকে কি হায়ার লেভেলে যেতে হবে। আর আমাদের ডোমেইন হোস্টিং এর ক্ষেত্রে ওই হায়ার লেভেলে যেতে হলে আপনাকে টাকা দিয়ে কিনতে হয়, যেটাকে আমরা কি বলি এসএসএল। যে ভাই আমার যে ট্রান্সফারিং সিস্টেমটা হচ্ছে, এটাকে আরো বেশি সিকিউরিটি দিতে চাই, আর সিকিউরিটি দেওয়ার জন্য আমি এসএসএল টা কিনবো, কেনার সাথে সাথে সে আমার
মানে এসটিপি এস যোগ করে দিবে আর আমার ওয়েবসাইটে একটা কি ঝুলবে, তালা ঝুলবে। সহজ কথা। এসএসএলটা স্যার কারা প্রোভাইড করে? ওই যারা ডোমেন হোস্টিং যাদের কাছ থেকে কিনবে ওরাই প্রোভাইড করে। ওটা অনেক ক্ষেত্রে আলাদা করে কিনতে হয়, আবার অনেক ডোমেন হোস্টিং প্রোভাইডার ওই আপনার হোস্টিং এর সাথে মার্জ করে দেয়, মানে এটা দুটো মিলিয়ে হচ্ছে প্রাইসিংটা এরকম, মানে তার কিছু প্যাকেজ আছে। হোস্টিং এর সাইটগুলোতে যান, তারা ডেভেলপ করে নাকি তারা আবার কার কাছ থেকে নিয়ে? এটা হচ্ছে কিছু আছে হচ্ছে আপনার বিজনেস করে, যেমন বাংলাদেশে যারা বিজনেস করে ওরা তারা নিজেরা বানায় না, ওরা হচ্ছে দেখা গেলো যে বাইরের বড় কান্ট্রিগুলো আছে যারা, যেমন ধরেন আপনি যদি চান যে আপনি বিজনেস করবেন, তাহলে আপনি ইয়েতে যান, নেমচিপে যান, ওখানে যাবেন রিসেলার নামে একটা অপশন আছে, রিসেলার। আপনি তাদের কাছ থেকে নিয়ে আপনি আবার যে কোনো কান্ট্রিতে বিজনেস করতে পারবেন, মানে তারা এখানে থার্ড পার্টি। সহজ কথা এরকম ফোর্থ পার্টি হইতে পারে। হ্যাঁ, ওকে। এবার যেহেতু আমি সার্ভার কথা বলেছিলাম, সার্ভারটা সবাই আজকে ইনস্টল করে দিবেন। আমাদের সার্ভারের নাম কি ছিল জানো? জ্যাম্প। এটা ডাউনলোড করার জন্য জাস্ট কি লিখবেন, জ্যাম্প ডাউনলোড, জাস্ট এই কথাটা লিখে সার্চ করলেই হবে। ওই যে দেখেন প্রথমে চলে আসে অ্যাপাচি ফ্রেন্ডস, সফটওয়্যার নাম হচ্ছে জ্যাম্প, কিন্তু অ্যাকচুয়ালি সার্ভারের নাম হচ্ছে কি, অ্যাপাচি। ঠিক আছে, যে সার্ভারটা সেটা নাম হচ্ছে অ্যাপাচি সার্ভার। এটার জন্য আপনি যেখান থেকে দেখেন কত আছে, 7.3, 7.4 আর হচ্ছে 8। বর্তমানে পিএইচপি লাইটের ভার্সন হচ্ছে কত, 8। সো সবাই চেষ্টা করবো কোনটা ডাউনলোড করতে, এইটা ডাউনলোড করে ফেলবেন। 161 MB যেটা আছে এটা ডাউনলোড করবেন। এটা হচ্ছে উইন্ডোজের জন্য, আর যারা একটু বড় লোকস তারা এই যে এটা লিনাক্স বড় লোকরা না, গরিবরাও করতে পারে, কিন্তু এটা আবার হচ্ছে একটু মনে হয় বড় লোকদের। যাই হোক, তো সবাই এটা যাদের এটা আছে তারা এটা করেন। স্যার একটা জিনিস বুঝা যায় 64 বিটের 32 বিট বিষয়টা কি আসলে? মানে আমাদের যে অপারেটিং সিস্টেম আছে এটা হচ্ছে দুইটা অপারেটিং সিস্টেম, একটা হচ্ছে 64 বিটের একটা, আর একটা হচ্ছে 32 বিট। মানে আপনি যদি ধরেন 64 বিট হয়, উইন্ডোজ যখন দিয়ে দেন আপনি তখন দুইটা ভার্সনে দেওয়া যায়। উইন্ডোজ যখন ইনস্টল সেটআপ দেন না, 32 আছে আর একটা 64 আছে। আপনি 30 বিট হয় আপনার অপারেটিং সিস্টেম, যে উইন্ডোজ 10 32 বিট, তাহলে হচ্ছে যে 32 বিট এটা দিবেন। আর যদি দেখেন যে 64 তাহলে 64। আর এখানে মজার বিষয় হচ্ছে যেটা হচ্ছে 64 বিটের যদি অপারেটিং সিস্টেম হয় সেখানে 32টাও চলে আবার 64 এরটাও চলে, আর যে শুধুমাত্র 32 সেটা আবার 64 এরটা চলবে না। এখন সবই 64। আপনারা জাস্ট চেক করে দেখবেন। কানেক্ট করতে যাই তখন ওই নিচে মাইস্কুল আসে, ঠিক আছে? আমার MySQL লাগবে আমাদের ডেটাবেস নিয়ে যখন আমরা কাজ করব, এটা অবশ্যই লাগবে। আচ্ছা, এই যে এখানে দেখে নিন তাহলেই হবে। প্রপার্টিসে গেলে দেখবেন ওই এই যে 64 বিট অপারেটিং সিস্টেম। তার মানে সি ড্রাইভে যদি যান দুইটা ফোল্ডার দেবেন, একটা হচ্ছে প্রোগ্রাম ফাইল শুধু 86 হচ্ছে আপনার যে সফটওয়্যারটা আপনি ইউজ করতেছেন, সেটা যদি 32 বিটের সফটওয়্যার হয় তাহলে 86 এর মধ্যে ইনস্টল হবে, আর যেটা 64 এর সেটা হবে কোথায়, প্রোগ্রাম ফাইলটা হবে। তার মানে 64 বিটে দুইটাই ইউজ করতে পারেন, সমস্যা নেই। তাহলে এখান থেকে সবাই ডাউনলোড করে ইনস্টল কি দিতে পারবো? জ্যামটা ইনস্টল করা খুবই কঠিন কাজ, ডাউনলোড করতে হবে। ডাউনলোড হয়ে গেলে নেক্সট নেক্সট নেক্সট। এখানে একটা বিষয় মাথায় রাখবেন, আপনি ইনস্টলটা চাইলে সি ড্রাইভে যে দিতে পারেন, নরমালি সি ড্রাইভেই হয়। যদি চান যে না আমি ডি ড্রাইভে দিব অথবা এফ ড্রাইভে দিব, অন্য কোনো ড্রাইভে দিবে সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওই অন্য ড্রাইভে দিলে একটা সুবিধা আছে, সুবিধা হচ্ছে যদি এরকম হয় যে আপনার মাঝে মাঝে উইন্ডোজ চলে যায় বা আপনার বাসায় এখানে খুব কারেন্ট চলে যায়, কারণ মনে বা চলে গেলে কিন্তু হঠাৎ করে পিসি বন্ধ হয়ে গেলে মাঝে মধ্যে কি বলে যে উইন্ডোজ দিতে হবে, তাই না? উইন্ডোজ কিন্তু প্রবলেম করে, করাপ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি যদি অন্য ড্রাইভে দেন এবং আপনি একটা প্রজেক্টে কাজ করতেছেন, লাইক হচ্ছে 90% কাজ করে ফেলছেন, হুট করে উইন্ডোজ চলে গেল আর আপনার ফাইল হচ্ছে সি ড্রাইভে, ওটা পাবে না? পাবেন, কিন্তু খুব কষ্টসাধ্য, দরকারও নেই, না অত কষ্ট কি করবে। ওই ক্ষেত্রে যদি আপনি ডি ড্রাইভে দেন, উইন্ডোজ দিলে আবার কি ফাইলটা পেয়ে যাবেন না, পেয়ে যাবেন তো ফাইলগুলো, এই জন্য অন্য ড্রাইভে দিতে পারেন। আর যদি মনে করেন যে স্যার আমার ল্যাপটপ বন্ধ হওয়ার কোনো সমস্যা নেই, তাহলে আপনি সি ড্রাইভে দেন, সমস্যা নেই। আর এটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনার সিচুয়েশন নির্ভর করবে যে হ্যাঁ উইন্ডোজ যেতে পারে নাকি না যেতে পারে। আর চাইলে আপনি সি ড্রাইভে দিয়ে প্রত্যেক ক্লাস কাজ শেষ করার পর একটা কপি রেখে দিলেন অন্য ড্রাইভে, সেটাও করা যায়। আর আমি আপনাদেরকে গিটহাব দেখাই দিব না, যাতে গিটহাবে হচ্ছে ফাইলগুলো আপলোড করে রাখতে পারেন যে কোনো সময়। আর জ্যাম ইনস্টল দেওয়ার পরে যেটা করতে হবে, এখান থেকে কোনটা ওপেন করতে হবে, কন্ট্রোল প্যানেল, তাই না? এবং এই কন্ট্রোল প্যানেলে দেখেন কি কি আছে, অ্যাপাচি আছে, মাইস্কুল আছে, ফাইল ডিলার আছে, অনেক কিছু আছে। নিচেগুলো আমাদের দরকার নেই, আমাদের আপাতত যেটা দরকার সেটা হচ্ছে অ্যাপাচি। অ্যাপাচি হচ্ছে মূলত আমাদের সার্ভার, এবং এই সার্ভারটাকে স্টার্ট করতে হবে আপনাদের। সহজ কথা, মেশিনটাকে যদি স্টার্ট করতে চান তাহলে কোথায় ক্লিক করবেন, স্টার্ট ক্লিক করবেন, হয়ে গেছে, তাই না? এই যে এই গ্রিন চিহ্ন মানে কি বুঝবেন,
স্টার্ট হয়ে গেছে, আমার সার্ভার ওপেন হয়ে গেছে, এবার আমি সার্ভার সাইড রিলেটেড যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে পারবো। এই স্টার্টের ক্ষেত্রে একটা প্রবলেম আপনারা ফেস করতে পারেন। এখানে এমন কেউ আছে যে এখন পর্যন্ত স্কাইপ ইউজ করেন? সবাই কেউ ইউজ করি না? করেন এখন রেগুলার না শুধু লগইন করে বসে থাকেন? আচ্ছা, যদি করেন তাহলে একটা পরামর্শ হচ্ছে, যখন জ্যামটা মানে এরকম রান করবেন, রান করার আগে স্কাইপটা একটু কুইট করে দিবেন। এখান থেকে দেন না, রাইট বাটন ক্লিক করে এটা করে দিবেন। করে দিয়ে প্রথমে জ্যাম্প ওপেন করবেন, এরপর আবার পরে গিয়ে স্কাইপ ওপেন করবেন। আর যদি আগে স্কাইপে এরকম রান থাকে, অ্যাপাচি স্টার্ট হবে না। কেন হবে না? কারণ তাদের পোর্ট নাম্বার হচ্ছে কি সেম, মানে জ্যাম্প হচ্ছে 80 নাম্বার, অ্যাপাচিটা হচ্ছে 80 নাম্বার পোর্ট ইউজ করে, এবং স্কাইপটাও কি করে 80 নাম্বার পোর্ট ইউজ করে। তো যখন অলরেডি দেখে জ্যাম্প যে 80 নাম্বার পোর্ট অলরেডি কি ইউজ করছে, স্কাইপ, তখন সে আটকে থাকে যে আমি তাহলে কোন রাস্তা দিয়ে বের হবো। এর কারণে সে যেটা করে, আগে যদি স্কাইপ ওপেন করেন তাহলে জ্যাম্প আগে ওপেন করলে 80 নাম্বার পোর্ট দিয়ে জ্যাম্প ওপেন হলো, স্কাইপটা কি করবে যখন রান হতে যাবে দেখবে যে 80 নাম্বার পোর্ট কি বিজি বা ব্যস্ত, তখন সে কি করবে অন্য একটা পোর্ট দিয়ে স্টার্ট হবে। বুঝা গেছে? স্কাইপটা ওপেন থাকলে আপনি এমন না যে কাজ করতে পারবেন না, স্কাইপটাকে কোয়াইট করে দিয়ে জ্যাম্প ওপেন করবেন, এরপরে গিয়ে আবার স্কাইপ ওপেন করবেন, তাহলেই হইল, আর কোনো সমস্যা নেই। মানে স্কাইপ দেখছে জ্যাম আছে তাও ঢুকবে কিন্তু আর কি অন্য রাস্তা বুঝে, কিন্তু ও আবার আটকে থাকে যে না আমার এই রাস্তা একটাই, অন্য মানে জ্যামটা তো নতুন না, তাও আবার রাস্তা চেঞ্জ করা যায়, পরিবর্তন করা যায়, বাট অত ঝামেলা যাওয়ার দরকার নেই। অ্যাপাচি তো সার্ভার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাপাচির সমতুল্য আর কোন সার্ভার আছে অ্যাপাচি আছে, এনজিন এক্স আছে। স্যার? এখন হ্যাঁ। কি এই যে যদি এটা সরাসরি আমরা কেটে দিই ক্রস দিই তাহলে কি না কোনো সমস্যা নেই, ওটা রান আছে, এটাকে দিলে সমস্যা নেই, যেখানে আছে। স্যার, আমি তো ল্যাপটপে রান করছিলাম, তখন এভাবে কেটে দিলে এরর শো করছে। না এই যে কেটে দিছি তো। স্টার্ট প্রেস করলে আপনি যে এখানে যদি ক্লিক করেন তাহলে সমস্যা করবে। যেখানে এটা ওদের এই ভার্সনটাতে একটা প্রবলেম, এটা সব পিসিতে এই প্রবলেমটা করে, তখন এখান থেকে জাস্ট কেটে দিন তাহলে হবে। মানে ক্লোজ দিয়ে কেটে দিলে সমস্যা নাই, ওই কোয়াইট করতে গেলে সমস্যা হয়, এই যেখানে কুইট করতে গেলে সমস্যা হয়। ওকে, তাহলে জ্যাম্প আমরা ইনস্টল করে দিব। আর ভিএস কোড তো মোটামুটি সবারই আছে, যার যেহেতু আপনারা কোডিং নিয়ে কাজ করেন, না থাকলে ইনস্টলটা করে দিবেন। জি হ্যাঁ, ভিডিও হচ্ছে তো। এই যে এই ভিডিও কথা কি বলছে, কেউ আমাকে একদিন বলেন তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? আচ্ছা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আমি বলি তাহলে দেখেন এখানে একটা ছোট শব্দ লেখা আছে, না বড়ই আর কি, প্রোগ্রামিং এর মধ্যে প্রোগ্রাম। সহজ কথায় আমি বলে দিচ্ছি, যে ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের লজিক্যাল কাজ করতে পারি বা ছোট কিছু প্রোগ্রাম করতে পারি, সেই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোকে আমরা কি বলতে পারি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। লজিক্যাল কাজের মধ্যে কি আছে, ছোট একটা উদাহরণ আমি দিচ্ছি। আমি বললাম যে আপনি ক্লাসে ঢোকার আগে আমি একজনকে বলে দিলাম যে যদি এই ব্যাচের স্টুডেন্ট হয় তাহলে ঢুকতে দিবেন, না হলে নাই। ঠিক না? কেমনে চেক করবো আপনি আমার এই ব্যাচের স্টুডেন্ট? ভাই আপনার আইডি কার্ড দেখবো, না হলে আমার কাছে একটা আপনার ব্যাচের ইনফরমেশন থাকবে, নাম দেখবো, নাম আছে আপনার নাই, তাহলে আপনি জানবেন। তাহলে কি একটা কন্ডিশন দাঁড় করে দিচ্ছি না একজনকে দিয়ে? আপনার কাছে যদি এই ব্যাচের ইনফরমেশন থাকে বা আপনি যদি এই ব্যাচের স্টুডেন্ট হন তাহলে ক্লাসে ঢুকবেন, না হলে ঢুকতে পারবেন না। ছোট একটা কন্ডিশন দিয়ে কিন্তু আমি আটকে দিলাম, এখানে কি লজিক কাজ করছে না? স্টুডেন্ট হলে ঢুকবে, না হলে ঢুকবে না। তো আমাদের এই যে আমরা ডাইনামিক করব বা ডেভেলপ করব, যাই করি না কেন, এটা করতে গেলে আমাদের লজিক অ্যাপ্লাই করতে হবে। আর প্রোগ্রামিং মানে হচ্ছে কি? লজিক। কোডিং মানে হচ্ছে কি? লজিক। যত বেশি লজিক বিল্ড আপ করতে পারবেন তত ভালো কাজ করতে পারবেন। সহজ করে একটা প্রবলেম আপনি দুই ভাবে করতে পারেন, একটা হচ্ছে সহজ উপায় আর একটা হচ্ছে কঠিন উপায়। সহজ উপায়টা আপনার মাথায় কখন আসবে? যখন আপনি লজিক বিল্ড আপটা খুব তাড়াতাড়ি করতে পারবেন। আপনি তো একটা রাস্তায় ঘুরেও আসতে পারবেন, বাট আপনি যদি জানেন এই যে মাঝখানে একটা গলি আছে, সহজ হবে না আমার জন্য? এমন গলিটা তো আপনার মাথায় আসতে হবে যে হ্যাঁ এখানে একটা গলি আছে, খুঁজতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। এজন্যই আমরা বলি যে think twice code, কে বলো এটা? ওই দেখছেন আগের ব্যাচের তো স্যার এটা আমার সো think twice মানে হচ্ছে দুইবার চিন্তা করেন, বাট কোড লেখেন কয়বার? একবার। তার মানে একটু যদি চিন্তা করি, আমি চিন্তা করি যে আচ্ছা এই লজিকটা আমি কিভাবে দিতে পারি। যদি আমি চিন্তা একটু বেশি সময় দেই তাহলে আমার কোড লিখতে হবে কয়বার? একবার। আর যদি চিন্তা না করে শুরু করে দিই তাহলে লিখতে হবে বারবার। ঠিক না? সেটা একটু চিন্তা করবো আমরা, আমাদের এই চিন্তাগুলো প্রথম অবস্থায় হয়তো আসবে না, কাজ করতে করতে চলে আসবে, সমস্যা না। এখন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে
আমরা যেটা শিখবো সেটা তো আমরা সবাই মোটামুটি জানি, সেটা কি PHP। এছাড়া আরো কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, একটু নাম বলেন তো স্যারেরা। পাইথন, পাইথন, জাভাস্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট কি এক, তাই না? না সি শার্প, কিন্তু এখানে এটা এই দুইজনের মধ্যে একটা কাহিনী আছে। কি কাহিনী বলেন তো? জাভা হচ্ছে ভিত্তি স্যার। জাভা হচ্ছে মেইন ল্যাঙ্গুয়েজটা, আর জাভা স্ক্রিপ্ট হচ্ছে তাদের নাম ছিল প্রথমে লাইভ স্ক্রিপ্ট, এরপর তারা একটা চূড়ামি করে জাভা স্ক্রিপ্ট দিয়েছে। কেন বলেন তো? কারণ মার্কেটিং করছে যে এটা বর্তমানে চল, তার সাথে আমরা একটা ল্যাঞ্জা লাগাই দিই, তাহলে মানুষ করবে, মনে করবে যে এটারই এইটা। এই ল্যাঞ্জা লাগাই দেওয়ার পর থেকে আস্তে আস্তে পপুলার হয়েছে। যাই হোক, এখন জাভা স্ক্রিপ্ট লবণ হয়ে গেছে, সব তরকারি দিয়ে কি করা যায়? যাওয়া যায়। দেওয়া যায়। মানে অফলাইন, অনলাইন, মোবাইল অ্যাপ যেখানে চান কাজে লাগাইতে পারেন, এটা দিয়ে কাজ করাইতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, আর কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? সি শার্প, .NET, সি, সি প্লাস প্লাস, সি শার্প। নোড.js হচ্ছে জাভা স্ক্রিপ্ট এর লাইব্রেরি। সহজ কথা হচ্ছে না ফ্রেমওয়ার্ক। রিঅ্যাক্ট কে বলা হয় লাইব্রেরি, আর নোড হচ্ছে ফ্রেমওয়ার্ক। ভিউ আছে। যাই হোক, এগুলো হচ্ছে সবই আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা নিয়ে কাজ করব তার নাম হচ্ছে PHP। তো PHP এর ইতিহাস সম্পর্কে যদি বলি, PHP মূলত 1994 কি হয়, প্রথম রিলিজ হয়। এবং যে লোক এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি করছে বা বানাইছে তার নাম কি? রাসমুস লারডফ। এই চেহারা যদি দেখতে চান তাহলে আমি দেখাই দিতে পারি। স্যার ডিজাইনের কথা দেখাচ্ছি। না, ওই লোক চুল আছে, কিছুটা বাকি আছে আর কি। বাট আমাদের যে ফ্রেমার লারাভেল বানাইছে ওরা আবার চুল নাই, ওটা আমরা দেখবো পরে। এই হচ্ছে PHP এর বলা যায় জনক, বা PHP যে তৈরি করছে 1994 এ। যখন PHP প্রথম বানায় তখন এটার নাম অ্যাকচুয়ালি ছিল পার্সোনাল হোম পেজ। সহজ কথা হচ্ছে PHP এর পুরো মিনিং যখন 1994 এ প্রথম আনে তখন তিনি এটা নাম দিয়েছিল কি? পার্সোনাল হোম পেজ প্রথমে। বাট বর্তমানে অ্যাকচুয়ালি এটার নাম কি? হাইপারটেক্সট প্রসেসর। হাইপারটেক্সট হাইপারটেক্সট প্রি প্রসেসর। এবং এই নামকরণটা তিনি করেন PHP এর যখন থার্ড ভার্সন আনে, মেবি এটা 96 এর দিকে, তখন এটা নাম করে ফেলেন কি? হাইপারটেক্সট প্রি প্রসেসর, যেটা আগে পার্সোনাল হোম পেজ নামে ছিল। ওকে, আর বর্তমানে PHP ল্যাটেস্ট ভার্সন তো আমি বললামই, দেখাইলামও, সেটা কত? PHP 8। আমরা এটা নিয়ে কাজ করব, সমস্যা নাই। এখন এই PHP একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ না ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ? অবশ্যই কি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, তাই না? এখন এই PHP দিয়ে আমরা অ্যাকচুয়ালি ওয়েবের কি কাজ করতে পারি, বা ওয়েব ডেভেলপমেন্টে PHP এর ভূমিকাটা কি? আমরা PHP এর মাধ্যমে যে কোনো সাইটকে কি করে ফেলতে পারি? ডাইনামিক করে ফেলতে পারি। আবার চাইলে বড় বড় ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি, চাইলে এর চাইতেও বড় যেটাকে আমরা বলি ERP, সেই ধরনের সিস্টেমগুলো অ্যাড করতে পারি। ম্যানেজমেন্টাল যে সফটওয়্যারগুলো আছে, আপনারা হয়তো নাম শুনেছেন HRM সম্পর্কে, যারা কর্পোরেট জব করেন তারা হয়তো শুনেছেন। এটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে স্কুল ম্যানেজমেন্টের নাম শুনেছেন না? স্কুলের অ্যাডমিশন থেকে শুরু করে রুটিন কি হবে, কোন টিচার ইনফো, স্টুডেন্টের ইনফো, পেমেন্ট রিলেটেড সব, এগুলো স্কুল ম্যানেজমেন্ট বলে আছে। স্কুল বানানি ভুলে গেছেন অনেকদিন আগে, লকডাউনে আর ভুলে গেছি। স্যার বিএস কোড ম্যাটার মতো হয়ে যাবে না। স্কুল ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট আছে। দেখবেন অনেক ডাক্তার এখন সিরিয়াল নেয় ওয়েবসাইটে, তাই না? কোন ডাক্তার অ্যাভেলেবেল, কবে, কখন,
এটাকে আমরা বলা হচ্ছে হসপিটাল। আমরা এই ধরনের ম্যানেজমেন্টের সফটওয়্যারগুলো বানাতে পারি। আরেকটা আছে হচ্ছে ইআরপি বলি। ইআরপি হচ্ছে ধরেন অনেকগুলা সফটওয়্যার, এটা মানে কম্বিনেশন, মানে একটা সিস্টেম বানালাম আমি, ওই সিস্টেমের মধ্যে আপনি স্কুল ম্যানেজমেন্ট পাবেন, হসপিটাল পাবেন, এইচআরএম পাবেন, তারপর হচ্ছে ইনভেন্টরি পাবেন, ইনভেন্টরি পাবেন, মানে একটা ইআরপির মধ্যে 10-15টা 20টা পর্যন্ত সফটওয়্যার থাকে। এবং এই ধরনের ইআরপি সিস্টেমগুলো ডেভেলপ করতে মোটামুটি 4 বছর 5 বছর চলে যায়, এবং একটা পুরো সফটওয়্যার টিম 20-30 জনের টিমও কাজ করে, হিউজ পরিমাণ একটা সহজ কথায়। হ্যাঁ, ইআরপি এর ফুল মিনিং এটা ভুলে গেছি, এটা দেখে আসি, এটার ফুল মিনিংটা ভুলে গেছি। ভালো কথা মনে করছেন, আমি শিখে ফেলি, চলেন। ইআরপি কি বলছে? এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, মানে একটা কোম্পানির আন্ডারে অনেক ধরনের কাজ হয়, তাই না? ধরেন যে আমার কোম্পানির একটা এইচআর আছে, তাহলে এইচআর এর রিলেটেড, এইচআর এর কাজ কি? হিউম্যান রিসোর্স নিয়ে, মানে তার যত কি আছে এমপ্লয়ি আছে, এমপ্লয়ির সমস্ত স্যালারি থেকে শুরু করে কে লিভ নিচ্ছে না নিচ্ছে সব ধরনের ইনফরমেশন প্রোভাইড করে। সেটার জন্য একটা এইচআর সফটওয়্যার দরকার। তারপর হচ্ছে ধরেন তার এমপ্লয়িদের জন্য একটা দরকার, স্যালারির জন্য একটা দরকার। এইভাবে একটা কোম্পানির বিভিন্ন ধরনের কাজ হয়, ওই কাজের উপর বেস করে অনেকেই ধরেন যে 5টা সফটওয়্যার দরকার। এখন আলাদা আলাদা না বানিয়ে সে কি করলো, একটা এই এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং এর মধ্যে বানাই ফেললো। তার মানে এই সফটওয়্যার ঢুকলে আপনি আপনার ইনভেন্টরি পাচ্ছেন, এটা পাচ্ছেন, এটা পাচ্ছেন, এটা পাচ্ছেন, সব একসাথে পেয়ে যাচ্ছেন। আপনাকে আলাদা আলাদা জায়গা অ্যাক্সেস করার দরকার নাই, ঠিক আছে? একটার মধ্যে কি, ওই যে ছোটবেলায় পড়তাম একের ভিতরে সব, একের ভিতরে সব, বিষয়টা হচ্ছে অনেকটা এরকম আর কি। সো এগুলো হচ্ছে খুব বড় প্রজেক্ট, এবং এগুলাতে টাকাও যেমন বেশি, সময় অনেক বেশি লাগে। আমি তো বললাম যে একটা ইআরপি বানাইতে মিনিমাম 3-4 বছর সময় লাগে, এবং সেখানে 20-30 জনের একটা টিম কাজ করে, এরকম। যাই হোক, সো এগুলো আমরা চাইলে পিএইচপি দিয়ে বানাইতে পারি। আর যখন আমরা মানে ফ্রেমওয়ার্কে চলে যাব, তখন আসলে রটা খুব কম ইউজ হয়, কারণ র দিয়ে একটা কাজ করতে গেলে আপনার যে পরিমাণ কোড করতে হবে, ফ্রেমওয়ার্ক দিয়ে করলে সেই কোডটা আরো বেশি কি হয়, কমে যায়। এবং ফ্রেমওয়ার্কের মধ্যে অনেক সুযোগ সুবিধা থাকে, যেগুলো আমরা ইউজ করলে র পিএইচপি চাইতে খুব ভালো বেনিফিট পাই। এবং যার কারণে এখন প্রত্যেকটা প্রোগ্রামিং এর কি হচ্ছে, এক একটা করে ফ্রেমওয়ার্ক হচ্ছে। দেখেন রিঅ্যাক্ট যদি জেএস এর কথাই চিন্তা করেন, জাভাস্ক্রিপ্টে যদি ফ্রেমওয়ার্ক তৈরি না করতো তাহলে কিন্তু এত পপুলার হতো না। ওই অ্যাঙ্গুলার থেকে শুরু করে এখন পপুলার যদি বলেন, রিঅ্যাক্ট খুব নাম শোনা যাচ্ছে, অ্যাঙ্গুলার কিন্তু পড়ে গেছে, অত বেশি কিন্তু এখন অ্যাঙ্গুলার ডিমান্ড নাই। রিঅ্যাক্টটা এখন বেশি ফ্রন্ট এন্ডের জন্য, আর ব্যাক এন্ড হিসেবে নোড.জেএস দিয়ে করা যায়। ইভেন জাভাস্ক্রিপ্টের যে নেটিভ আছে সেটা দিয়ে আবার, হ্যাঁ, ভ্যানিলা জেএস আছে, নেটিভ আছে, রিঅ্যাক্ট নেটিভ আছে, সেটা দিয়ে এখন মোবাইল অ্যাপসেও কাজ করা যায়, তাই না? সো আস্তে আস্তে যখন তারা রিসোর্স গুলো বাড়াচ্ছে, তখনই কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি হচ্ছে, পপুলার হচ্ছে। এরকম আরো অনেক গুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখবেন যে পাইথনের আছে, জ্যাঙ্গো, তাই না? সো ফ্রেমওয়ার্ক গুলো পপুলার হচ্ছে এই কারণেই, একটা ফ্রেমওয়ার্কের আন্ডারে ভালো কাজ করা যায়। যেমন আমরা যদি বুটস্ট্র্যাপের কথাই বলি, আমরা ডিজাইন HTML CSS দিয়ে গেলে তো অনেক কোড লিখে লাগতো, বুটস্ট্র্যাপে গেলে কিন্তু আমাদের অনেক সুবিধা হয়েছে। কেন? সে আমাদের জন্য একটা ওয়েবসাইটের জন্য যা যা কমন বিষয়গুলো দরকার সেগুলো বানায় রাখছে, আমরা ইউজ করতেছি, কলামগুলো ইউজ করতেছি, কালারগুলো ইউজ করতে পারতেছি, স্পেসিং গুলো ইউজ করতে পারতেছি। তার মানে আগে যেটা কাজ করতে গেলে 20 লাইন লেখা লাগলো, এখন হয়তো 5 লাইন লিখলে সেই কাজটা হয়ে যাচ্ছে, সহজ হচ্ছে। আর আমাদের যে ফ্রেমওয়ার্কগুলো ইউজ করি সেখানে অনেক বেশি প্যাকেজ থাকে। তারপর হচ্ছে ওই যে কানেকশনগুলো আমরা র ভাবে করতাম, যে এখানে গেলে এটা পাবে, ওখানে গেলে এটা পাবে, এটা ফ্রেমওয়ার্ক অলরেডি আমাদের মধ্যে করে দিচ্ছে, তো সহজ হচ্ছে বিষয়গুলো। এই জন্য মূলত হচ্ছে আমরা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করব এই রটা হয়ে গেলে। তো এখন পিএইচপি তো সম্পর্কে ইতিহাস জানলাম, সবই জানলাম, সার্ভার ইনস্টল দিলাম, তাহলে এবার পিএইচপি দিয়ে কিছু আউটপুট দেখা যাক। পিএইচপি লেখে কিভাবে সেটা দেখা যাক। আর এখানে কি সবাই সিগনেচার করেছেন যারা যারা আইডি কার্ড পাইছি? আমার নামই দেখতে পাচ্ছি না। আপনি কি আইডি কার্ড পাইছেন? আইডি কার্ডের নাম ভুল হয়েছে, ছবি ঠিক আছে। ওকে, তাহলে আপনি জাস্ট এই আপুর সাথে একটু কথা বললেই হবে যে আমার নাম চেঞ্জ ভুল হয়েছে, একটু কারেকশন করে দিতে হবে। ওকে, তাহলে দেখেন এবার পিএইচপি নিয়ে যদি আমি কাজ করতে চাই, অবশ্যই সার্ভার লাগবে, এবং সার্ভার আমরা ইনস্টল দিয়েছি, সার্ভারটাকে আমরা রান করেছি। কেমনে রান করতে হয় মনে আছে সবার? এটাকে সব কেটে দিয়ে দিই, বলেন। যদি এবার হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যাই, তাহলে প্রথমে সার্ভারটা ইনস্টল করব, তারপর হচ্ছে রান করব কাকে, জ্যাম কন্ট্রোল প্যানেল, এটা ওপেন করবেন। ওপেন করার পর আমাদের সেট করতে হবে কাকে,
অ্যাপাচিকে যে স্টার্ট করে দিলাম, অ্যাপাচিটা স্টার্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দেখেন আমরা তো ডিজাইনের ক্ষেত্রে যে কোনো জায়গায় একটা নিউ ফোল্ডার করে কাজ করে ফেলতে পারতাম না। এখন সার্ভার রিলেটেড যেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজ, তাহলে যে কোনো জায়গায় করলে হবে না। কারণ কি? কারণ সার্ভারের একটা নির্দিষ্ট কি থাকে, জায়গা থাকে, যেই জায়গায় আপনাকে কাজ করতে হবে বা ওই জায়গাটাতে আপনার এই ফাইলগুলো থাকতে হবে। এখন সার্ভারের জায়গাটা কোথায়? সার্ভারের জায়গাটা আপনি সহজ দুই ভাবে যেতে পারেন। একটা হচ্ছে আপনি আপনার কম্পিউটারে যাবেন, যাওয়ার পর আপনি যে ড্রাইভে আপনি জ্যামটা ইনস্টল দিয়েছেন সেই জায়গাটাতে যাবেন। যেমন আমার এটা তো সি ড্রাইভে দেওয়া আছে, আমি গেলাম সি ড্রাইভে। আপনার যদি হচ্ছে ডি ড্রাইভে বা অন্য কোনো ড্রাইভে থাকে, ওইখানে যেয়ে দেখবেন জ্যাম নামে একটা ফোল্ডার আছে কিনা। আমি এখানে গিয়ে দেখলাম কি আছে, জ্যাম। এটার ভিতরে ঢুকে যান, যাওয়ার পর এখানে দেখেন কি নামে একটা ফোল্ডার আছে, htdocs। এইটার মধ্যে এটাই হচ্ছে সেই জায়গা, যেই জায়গাটাতে আমরা কি করব, আমাদের পিএইচপির জন্য যে প্রজেক্ট আছে এবং এর জন্য যে যত ফাইল রিসোর্স সব আমরা এখানে রাখবো। ডিজাইনের মতো করে ডেস্কটপে রাখবো না, অন্য জায়গায় রাখবো না। কারণ পিএইচপি ফাইল আপনি সরাসরি রাইট বাটন ক্লিক করে ব্রাউজার ওপেন করতে পারবেন না। ওই পিএইচপি ফাইল যদি অ্যাক্সেস করতে হয়, কার থ্রুতে অ্যাক্সেস করতে হবে, সার্ভারের থ্রুতে অ্যাক্সেস করতে হবে। তাহলে সার্ভারের অ্যাকচুয়াল জায়গা কোনটা, htdocs। এইখানে আমরা একটা ফোল্ডার বানাবো। এখানে আপনারা যেটা করবেন আমি বলে দিচ্ছি, নরমালি প্রথম দিকে যখন ইনস্টল দিবেন, htdocs এর ভিতরে কিছু ফাইল আপনি পাবেন। হয়তো একটা ইন্ডেক্স ফাইল পাইতে পারেন, ড্যাশবোর্ড নামে একটা ফাইল পাইতে পারেন। আপনার কাজ হচ্ছে htdocs এর ভিতরে যাই থাকুক সবগুলোকে কি করে ফেলে দিবেন, একদম ডিলিট, একদম ক্লিয়ার করে ফেলবেন htdocs এর ভিতরের ফোল্ডারগুলো। ঠিক আছে? ক্লিয়ার করার পরে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, যেটার নাম দিবেন, যে কোনো নাম দিতে পারেন। আমার যেহেতু ক্লাস 1, আমি ক্লাস 1 নামই দিচ্ছি। ঢুকে গেলাম ফোল্ডারের ভিতরে। এইবার আমরা একটা ফাইল ক্রিয়েট করব। রাইট বাটন ক্লিক করে নিউ থেকে কোথায়, টেক্সট ডকুমেন্ট। এই টেক্সট ডকুমেন্টে একটা বিষয় হয় অনেক ক্ষেত্রে .txt তে নাও দেখতে পারেন। এটা যদি না দেখেন তাহলে আপনি কি করবেন, ভিউতে যাবেন, যাওয়ার পর এখানে এটা আপনার অফ থাকলে তাহলে শুধু নাম আসবে, এক্সটেনশন আসে না। আপনার অবশ্যই কি করতে হবে, এক্সটেনশনটা অন করতে হবে। কারণ আমাদের এক্সটেনশন খুব বেশি ইম্পর্টেন্ট কোডিং এর ক্ষেত্রে, তাই না? সবকিছু এক্সটেনশন নিয়ে আমাদের কাজ করতে হয়। আচ্ছা, এক্সটেনশন অন করে দিলাম। এবারে একটা নাম দিব আমরা জানি যে নরমালি আমাদের প্রত্যেকটা পেজের নাম কি হয়, প্রথম পেজের নাম ইন্ডেক্স হয়। টিএক্সটিটা কেটে দিব, ডট থাকবে। টিএক্সটির জায়গায় আমরা কি লিখে দিব, পিএইচপি। কেন পিএইচপি লিখবো, কারণ ফাইলটা কি ফাইল, পিএইচপি ফাইল। তাহলে আমাদের ফাইল নাম হইতে হবে কি, index.php। আপনার যদি অরিজিনালি পিএইচপি ফাইলে হয় তাহলে এখানে টাইপের ক্ষেত্রে দেখতে পারবেন কি লেখা আছে। আমি যদি এই কাজটা করি, এবার দেখেন আমি এখানে একটা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, আমি নতুন একটা ফাইল বানালাম। এক্সটেনশন অফ রাখলে কি সমস্যাটা হয় দেখেন। আমি চিন্তা করলাম যে স্যার তো আমাকে বলছে index.php বানাই দিতে, তাহলে আমি এটাকে index.php বানাই দিলাম। তাহলে এটা পিএইচপি ফাইল হয়েছে? টাইপে গেলে দেখেন সে কি বলছে, আপনি লিখছেন index.php, কিন্তু আপনি অ্যাকচুয়ালি এক্সটেনশন চেঞ্জ করেন না, আপনি চেঞ্জ করছেন শুধু নামটাকে। তাহলে অবশ্যই আমাদেরকে এক্সটেনশনটা অন করতে হবে, তাহলে আমি দেখতে পারবো যে এক্সটেনশনটা কি আছে, txt। তখন আমি এটা কি করব, যে ভাই এইভাবে না, তখন আমি txt-টা কেটে দিব, ডটটা থাকবে, এখানে কি লিখে দিব, আর তখনই দেখেন টাইপে আমাকে বলে দিবে কম্পিউটার এটা হচ্ছে একটা কি ফাইল, পিএইচপি ফাইল। আচ্ছা, পিএইচপি ফাইল আমি করে ফেললাম। এবার এটাকে কোড এডিটর ওপেন করতে হবে কোড করার জন্য। সেক্ষেত্রে আমি কোথায় চলে যাই, ভিএস কোড। সো এটা মনে হয় লারাভেলের ফাইল। যাই হোক, ফাইল থেকে আমি ওপেন ফোল্ডার করলাম। সেখান থেকে আমার কোথায় আছে, এটা সি ড্রাইভে, জ্যাম্পের ভিতরে। তারপর কোথায় আছে, htdocs এর ভিতরে কোন ফোল্ডারটা, আমরা সবসময় ফোল্ডার হিসেবে ওপেন করব। ফোল্ডার হিসেবে ওপেন করলে সুবিধাটা কি, আমার ওই ফোল্ডারের ভিতরে যত ফাইল আছে সব চলে আসবে, আমাকে আর একটা একটা করে ওপেন করার দরকার নেই। করে ফেললাম। ইন্ডেক্সের ভিতরে যে ইন্ডেক্সটাকে ক্লিক করলাম, এই হচ্ছে আমাদের index.php, যেখানে আমাদের কি শুরু করতে হবে, লেখা শুরু করতে হবে, তাই না? আচ্ছা, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের কি একটা সিনট্যাক্স থাকে। আপনার HTML সিনট্যাক্স জানেন যে হেড, বডি ছিল, তাই না? তারপরে বা টাইটেল ছিল, আর অনেক কিছুই ছিল। CSS এরও ছিল সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু। আমাদের জাভাস্ক্রিপ্টও অথবা একটা স্ট্রাকচার ছিল যে এইভাবে লিখতে হবে। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিন্তু এরকম একটা সিনট্যাক্স বা হচ্ছে একটা ট্যাগ অথবা কি আছে, একটি স্ট্রাকচার আছে, সেটা ফলো করে আমাদের কাজ করতে হয়। পিএইচপির ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন, পিএইচপির কোড যদি আমি লিখতে চাই তাহলে পিএইচপির একটা ট্যাগ আছে, সেই ট্যাগের ভিতরেই লিখতে হবে। তাহলে আমি যদি পিএইচপির ট্যাগ দেখতে চাই, পিএইচপি ট্যাগ হচ্ছে এইভাবে শুরু, আর এটা হচ্ছে কি শেষ। তার মানে আমাকে কোড লিখতে হবে এটার মাঝখানে। বুঝা গেছে? দেখে নেন, লেস দেন দিয়ে প্রশ্নবোধক, তারপর হচ্ছে পিএইচপি, আর শেষ করতে হবে হচ্ছে গ্রেটার দেন, তার আগে একটা কি আছে,
প্রশ্নবোধক চিহ্ন আছে। এটা হচ্ছে পিএইচপি ট্যাগ। পিএইচপির কোড মানে এই ট্যাগের ভিতরে আপনাকে লিখতেই হবে। আরেকটা মজার বিষয় হচ্ছে পিএইচপি ফাইল হচ্ছে এমন একটা ফাইল যে ফাইলের মধ্যে আপনি এইচটিএমএল লিখতে পারবেন, যে ফাইলে আপনি সিএসএস লিখতে পারবেন, যে ফাইলে আবার আপনি জাভাস্ক্রিপ্টের কোডও লিখতে পারবেন, মানে সবই লেখা যায়। একদম কথায় সহজ কথা কি বলে, খিচুড়ি, সবই আছে। কিন্তু এইচটিএমএল একটা ফাইলের যদি হয় এইচটিএমএল ফাইল, লাইক আমাদের এটা তো index.php, তার মানে এটা পিএইচপি ফাইল। যদি আমার ফাইল হয় index.html, সেটার মধ্যে পিএইচপি লেখা যাবে? যাবে না কিন্তু। তাহলে আমরা পিএইচপি যদি আমাদের ডিজাইন প্রোভাইড করা হয় এইচটিএমএল এক্সটেনশনে, তাহলে সেটাকে আমরা রিনেম করে কি করে ফেলবো, সব পিএইচপি করে ফেলবো। ঠিক আছে, তখন আমাদের থাকবে মেইন ফাইল হবে index.php হয়ে যাবে। সব ফাইলই এক্সটেনশন কি হয়ে যাবে, পিএইচপি। কোনো সমস্যা নেই, আপনার ডিজাইন ভেঙেও যাবে না, কিচ্ছু হবে না, জাস্ট এক্সটেনশন চেঞ্জ, আর কিছু না। এখন চলেন আমরা পিএইচপির মাধ্যমে একটা আউটপুট আনার চেষ্টা করি। আর আমরা জানি প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই সর্বপ্রথম যে কথাটা নিয়ে আসতে হয় সেটা কি, হ্যালো। আচ্ছা, পিএইচপিতে অনেক ফাংশন আছে বিল্ট ইন, এক একটা ফাংশনের কাজ এক এক রকম। আমাদের সেরকম একটা ফাংশন হচ্ছে কি নাম, ইকো। ইকো মানে হচ্ছে সহজ কথায় দেখাও, মানে প্রিন্ট করা, কোনো কিছু আউটপুটে ব্রাউজারে দেখানো। সেটার জন্য আমাদের ইকো ইউজ করতে হবে। ইকোর মধ্যে যদি আমি এভাবে বলে দেই, কোটেশনের ভিতরে বলে দিই হ্যালো ওয়ার্ল্ড কথাটা, এবং এটা শেষ করবো কি দিয়ে, অবশ্যই সেমিকোলন। এই সেমিকোলন আমরা বলি সারা জীবনে, একটা সেমিকোলন মিসিং মানে কি সারা জীবনের কান্না বলি। কেন বলি, কারণ আপনি 2 চোখ দিয়ে দেখতেছেন 20 লাইন কোড করছেন, 14 বা 15 নাম্বার লাইনে আপনি সেমিকোলন দেন নাই। আপনি 2 দিন চোখ বুলাই এভাবে তাকায় আছেন, দেখতেছেন কেন হয় না, আপনার চোখে পড়েই না যে সেমিকোলন আমি মিস করছি। 3 দিনের দিন আমার কাছে আসছেন, আমি দেখলাম যে একটা সেমিকোলন মিস, অথবা অন্য কাউকে দেখাচ্ছেন, সে আবার ঠিকই দেখতেছে সেমিকোলন মিস করছেন। এটা একদম স্বাভাবিক একটা ব্যাপার, মানে নিজের চোখে খুব কম পড়ে, এবং আপনার কাছে আপনি কনফিডেন্স যে স্যার আমি সব ঠিক করছি, তারপর আউটপুট আসে না। কিন্তু আমি যে আবিষ্কার করলাম কি একটা কি মিস করছেন, এটা হয়, এটা নিয়ে মানে একদম হবেই, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। সেমিকোলনটাকে জাস্ট একটু মাথায় রাখবেন যে এটা যাতে মিস না হয়, তাহলে দেখবেন যে সমস্ত আউটপুট উল্টায় গেছে। কারণ এরকমও হয় পিএইচপিতে, আপনার ভুল হয়েছে 2 নাম্বার লাইনে, আপনাকে দেখাচ্ছে ইরোরে কোথায় 50 নাম্বার লাইনে, খুঁজে পাবেন, সমস্যা কিন্তু। এটা করে মানে ইয়েতেই করে, মিস কিছু করে বলে দেয় এখানে এটা আছে, বা যে এখন দেখবেন বিএস করে এখানে বলে দেয় ইরোর আছে, বলে দেয় এখানে একটা ইরোর বা 2টা ইরোর বলে দেয়, কিন্তু আপডেট হচ্ছে। এটা তো নোট পেরে পাওয়া যাবে না, নোট পেরে পাওয়া যাবে না। এখানে বলে দেয় মূলত যে ইরোর আছে কিনা। আচ্ছা, সেটা হবে, সমস্যা না। হ্যাঁ, আর আরেকটা কাজ করবো আমরা, আমরা সব সময় বিশেষ করে আমি যখন মানে শেখাই, তখন আমি চেষ্টা করি সবাইকে এমন ভাবে শেখাইতে, 2 লাইন কোড লিখলাম, আমি জানি এই 2 লাইন কোড করার ফলে একটা আউটপুট আসার কথা, আমি সাথে সাথে আউটপুটটা দেখে নিই। এমন না আমি 10 লাইন কোড লেখার পর তারপর আউটপুট দেখি। তাহলে কি হবে, 10 লাইন লেখার পরে যখন আমি আউটপুট দেখবো, তখন মাঝখানে একটা ইরোর হলে সেটা আমাকে খুঁজে বের করতে কি হবে, অনেক বেশি কষ্ট হবে, যাচ্ছে কোথায় ভুলটা করছি। আমি যখন 2 লাইন কোড করার পরে দেখতেছি এই 2 লাইনে একটা আউটপুট আসার কথা, তখন যখন আমি দেখতেছি ইরো দেখাচ্ছি, তার মানে আমি সহজে বুঝে ফেলবো যে এই 2 লাইনের মধ্যে কোথাও আমি একটা কি করছি, গ্যাঞ্জাম করছি। সো শেখার ক্ষেত্রে এই রুলসটা একটু ফলো করবেন। যখন কোনো আউটপুট বের হওয়ার কথা, তখন আউটপুট একটু দেখে নেবেন ঠিক আছে কিনা, আমি যে এই পর্যন্ত আসলাম ঠিক আছে কিনা। আচ্ছা, তারপর আমি 3 লাইন করলাম, আচ্ছা এই 3 লাইনের পরে এখন যে পজিশনে আছি সেই পজিশনে আমার আউটপুট ঠিক আছে কিনা, দেখে দেখে করলে সহজ হবে, বুঝতেও পারবেন যে হ্যাঁ আমি ঠিকভাবে আগাচ্ছি, এবং ইরোর হইলেও সেটা খুব ইজিলি খুঁজে বের করতে পারবেন। সো আমি এই কথাটা দেখতে যাচ্ছি ব্রাউজারে, সেক্ষেত্রে আমি কোথায় চলে যাবো, এবার ব্রাউজারে চলে গেলাম। এখন যাওয়ার পর আমি কি লিখবো, এখন দেখেন আমরা এখন কার আন্ডারে আছে, একটা সার্ভার আন্ডারে আছি না। তো সার্ভার আন্ডারে যদি আমি চিন্তা করি, তাহলে আমি লাইভ সার্ভারের যদি কোনো ওয়েবসাইট দেখতে চাই, তাহলে ওয়েবসাইটের নাম লিখতে হয়, মানে এটাকে আমরা কি বলি, ডোমেইন নেম লিখতে হয়, তাই না, অ্যাড্রেসটা। তো এখন আমাদের যেটা ইউজ করতেছি সেটাও তো একটা সার্ভার, বাট সেটা কি লোকাল সার্ভার। বাট লোকাল সার্ভার বলে কি তার মানে কোনো দাম নাই, আছে, তার কি নাম নাই, আছে। তার নামটা হচ্ছে 2টা, একটা হচ্ছে কি লোকাল হোস্ট, এটা হচ্ছে তার ডোমেইন নেম। এই কথাটা লিখলে আপনাকে সরাসরি কোথায় নিয়ে গেছে বলেন তো, htdocs এ নিয়ে গেছে, রাইট। htdocs এর ভিতরে ফলোগুলো দেখছিলাম না, আমার কোনটা, ক্লিক করেন, দেখেন তো হ্যালো দেখাইছে, দেখাইছে কিন্তু, নাইস। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আইপি দিয়ে, তার মানে 127.0.0.1। এটা মানে হচ্ছে htdocs। হয় আপনি নাম ইউজ করেন, না হয় এটা স্মার্ট কোনটা বলেন তো, আইপিটা স্মার্ট, মানে একটা ভাব আসে, শুনলে একটা ভাব চলে আসে, হ্যাঁ আনা যায় না তা না, আমরা কোড দিয়ে
এটা ওপেন করে ফেলবো, দেখবেন কোড এডিটর আমরা যাবোই না, আমরা কমান্ড দিয়ে কোড এডিটর ওপেন করে ফেলবো, সমস্যা নেই। ধরেন এটা আমি কেটে দিলাম, আমি তো আমার আলসামি লাগতেছে, ধরেন আমার আলসামি লাগতেছে, আমি মানে কোড এডিটর ওপেন করতে চাচ্ছি না, আমি এখান থেকে কমান্ডে যাব, বলেন 127.0.0.1 127.0.0.1 ডট থাকবে। যেমন এখানে গেলেন আপনি লিখলেন হচ্ছে কোড স্পেস ডট, এখন তো বিএস কোড ওপেন হয়ে গেছে না? মানে আপনার যদি খুব বেশি আলসামি লাগে যে বিএস কোড খুঁজে বের করতে আমার কষ্ট হচ্ছে, তাহলে আপনি এই কাজটা করতে পারেন, কমান্ডে যাবেন, লেবেন হচ্ছে কোড স্পেস ডট, কমান্ড প্রম্পট কিভাবে ওপেন করব কোনটা, তাহলে আপনার জন্য মাউসই ঠিক আছে। এখানে চলে যান, আসছে। So, এটা হচ্ছে ওই যখন নিজেকে মনে হবে যে আমি ডেভেলপার, তখন এগুলো ইউজ করবেন, যে তাহলে আমি কেন অন্যদের থেকে আলাদা হবো না, এটা ভাব নিয়ে আসবেন। হ্যাঁ, লিনাক্সে ঢুকে যাব দিতে। ওকে, যাই হোক, ক্লাস হচ্ছে আমাদের 1। সো এইটার মাধ্যমে আমরা নিয়ে আসলাম, এখন এটা তো পিএইচপির মাধ্যমে নিয়ে আসলাম, তাই না? একটু আগে আমি বললাম না যে পিএইচপি হচ্ছে এমন একটা ফাইল যেখানে এইচটিএমএল লেখা যায়, চলো আমরা এইচটিএমএল লিখে দেখি তো কাজ করে কিনা। এইচটিএমএল এর প্রথমে সিনট্যাক্সটা লিখে ফেললাম, এটা তো সিনট্যাক্স। আমি বডির মধ্যে ধরেন একটা h1 ট্যাগ লিখলাম, লিখছি। আমি h1 এর ভিতরে পিএইচপির মাধ্যমে কি আনতে চাই, হ্যালো ওয়ার্ল্ড কথাটা আনতে চাই, তাহলে পিএইচপি মানে কি, পিএইচপি ট্যাগ লিখতে হবে না? তাহলে চলো আমরা এখানে পিএইচপি ট্যাগ লিখি, পিএইচপি শুরু, পিএইচপি শেষ, এটার মাঝখানে আমি কি লিখবো, ইকো, না বারবার হ্যালো ওয়ার্ল্ড তো ঠিক না, সেভ করলাম। এবার এখানে গিয়ে রিফ্রেশ করি, দেখি কি বলে, আসে না হ্যালো পিপল? এটা কি h1 এর মধ্যে আসে শিওর? আসে না, কারণ কালারটা যেহেতু চেঞ্জ হয়েছে বোঝাই যাচ্ছে। কন্ট্রোল হ্যাঁ, স্যার পিএইচপি বাইরে যদি আমরা দেখতে দুটো আসবে না এখন, কি লিখলে? তো যেমন এখানে ইকো পিএইচপি এমনিতে শুধু এখন S1 H1 পরে লিখলাম, আবার লিখবেন, এটা নিচে আবার লিখবেন। না স্যার এটা নাই, PHP লিখবো না। PHP বাইরে বুঝলাম না আমি। PHP ট্যাগের একটা। ও আইটা নিব, PHP থাকবে না, এখানে শুধু আচ্ছা বুঝছি বুঝছি। PHP শুধু এই ধরনের মধ্যে লিখবে। PHP বাইরে এই ধরনের ভিতরে। এটা তো দুইটাই থাকবে। এটা থাকবে স্যার। ওটা থাকবে। আচ্ছা হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, আবার একটা আইটা লিখবো, স্যার এটার ভিতরে ইকো লেখা না, ওইটার ভিতরে। হ্যাঁ দুইটাই তো আসবে। এটা অন্য ট্যাগ দিলাম, হ্যালো মানে এটাও আসবে কিনা, এটা আসবে কিনা? হ্যাঁ অবশ্যই আসবে, এটা তো h1 এর ভিতরে, h1 এর ভিতরে যা লিখেছে সেটা আসবে না, এটা তো পিএইচপি এর ভিতরে, দুটাই আসবে, আসবে অবশ্যই, রিপ্লেস করবে না এমন না। আর আমি যদি দেখেন আমি h1 এর ভিতরে যদি লিখি, আমার এখানে আসলো, আর আমি যখন কন্ট্রোল ইউ দেই, মানে কোড দেখতে চাই, দেখেন তো কি দেখাচ্ছে, কিন্তু পিএইচপি এর কোড কি দেখতে পাইছেন? আউটপুট দেখতে পাইছেন না? পাইছেন কিন্তু। তার মানে পিএইচপি সার্ভারে রান হচ্ছে, কিভাবে কোন কোড করা হচ্ছে কিছুই দেখতে পারতেছি না, বাট এইটা যে একটা ইমপ্যাক্ট ফেলতেছে সেটা কি দেখা যাচ্ছে না? তার রেজাল্টটা কিন্তু আমি দেখতে পারতেছি। সো এটা হচ্ছে আমাদের, সে দেখতেছে নরমালি h1 এর ভিতরে আমি হ্যালো পিপল লিখছি, কিন্তু এটার পিছনে যে কাহিনী হচ্ছে এরকম, সেটা কি কেউ জানে? কেউই কিন্তু জানে না। তো এই হচ্ছে বিষয়টা এরকম। ওকে, এবার এটাকে কি সিএসএস করা যায় কিনা? যাবে। এখানে যদি আমি সিএসএস লিখি সেটা কি কাজ করবে? আমি যদি বলি হচ্ছে স্টাইল, কি লিখবো? কালার, তবে কি লিখতে পারি? রেড। দেখেন তো যায় কিনা? অবশ্যই করা যাবে। তার মানে একটা জিনিস প্রমাণ হয়ে গেল যে আমি চাইলে এখানে পিএইচপি ফাইলে এইচটিএমএল কোডও লিখতে পারি, সিএসএস লিখতে পারি, আবার প্রয়োজন আমরা জাভাস্ক্রিপ্টের কোডও লিখতে পারবো, কোনো সমস্যা নেই, কাজ করবে, সবই কাজ করবে। স্যার এখন দেখি আমরা ডিজাইন করে এর ভিতরে ঢুকাবো, ডিজাইন আমাদের প্রোভাইড করবে। ধরেন আমাদেরকে আপনি একটা ডিজাইন দিলেন যে এটা স্যার আমাকে ডেভেলপ করে দিতে হবে, তখন আমরা এটাকে ডেভেলপ করবো। ডেভেলপ করার ক্ষেত্রে আমরা কোড কমাই ফেলবো এক, ধরেন আপনি 4টা কলাম বানাইছেন পাশাপাশি। আমি যেটা করবো এখানে বুঝাই দিচ্ছি, দেখবেন আমাদের কোড অনেক কমে গেছে, মানে ডিজাইনে যে কোড ইউজ করা হয়েছেন আমরা ডেভেলপ করলে সেই কোড আরো অনেক কমে যাবে। ধরেন আপনি এখানে 4টা কলাম বানাইছেন, সার্ভিস পার্ট বানাইছেন, এখানে বানাইছেন সার্ভিস 1, সার্ভিস 2, সার্ভিস 3, 3টা কলাম নিছেন না আপনি? 3টা নিতে হবে না আপনার?
এখানে ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, এখানে লিখছেন ডিজিটাল মার্কেটিং, তিনটা সার্ভিস লিখছেন। আমি যখন ডেভেলপ করব তখন কাজটা করবে এরকম, আমি আপনার এই দুটাকে কি করে ফেলে দিব, ফালাই দিব। তারপর ধরেন এই সার্ভিসটা বানানোর জন্য আপনি হয়তো একটা হেডলাইন দিয়েছেন, H2 তে লিখছেন হচ্ছে কি এই কথাটা লিখছেন, আবার এই নিচে একটা প্যারাগ্রাফ দিয়েছেন পিটাকে, নাম যে লরি মিলসন পিটাক। তারপর হয়তো একটা বাটন দিয়েছেন, অ্যাঙ্করটা গিয়ে দিলাম, কি দেব, রিড। তিনটা ইনফরমেশন দিয়ে আপনি একটা সার্ভিস পার্ট বানাইছেন, তাই না? তো আপনার ওই বাকি দুটো আইটেমকে আমি ডিলিট করে ফেলে দিব, একটাকে রাখবো। এই একটাকে আমি যেটা করব, ধরেন এটা হচ্ছে আপনার ওই ডিপটা, মেইন ডিপটা, আইটেমের শুরু ডিপ শেষ। আমি যেটা করব, এই একটা ডিপ রাখবো এইভাবে, বাকিগুলো সব ফেলে দিব। ফেলে দেওয়ার পর আমি এখানে একটা কি চালাবো জানেন, লুপ চালাবো। লুপ, এখানে লুপ শুরু হবে, ধরে নেন এভাবে লুপ লেখা না যদিও, আমি জাস্ট বোঝাচ্ছি। এখানে লুপ শুরু করে দেবো। লুপ মানে কি, ঘুরে খালি, তাই না? এখন আমি যেটা করবো, আমার ডাটাবেজে আমি এরকম 3টা বা 4টা সার্ভিস কি করব, বানায় রাখবো, করে রাখবো। ডাটাবেজে আমি স্টোর করে রাখবো যে সার্ভিস 1, সার্ভিস 2, সার্ভিস 3। আমি এখানে লুপ করে বলে দিব যে এইটা, এই জিপটা ততবারই ঘুরবে যতবার আমার ডাটাবেজে ডাটা আছে। তার মানে 3টা সার্ভিস চাইতে কতবার ঘুরবে, 3 বার ঘুরবে, 4টা থাকলে 4 বার ঘুরবে। এই ঘুরবে, আর ওই ঘোরার সময় আমি আমার ডাটাবেস থেকে এখানে এই কথাটাও ফেলে দিব। তখন আমি এইভাবে পিএইচপি কোড দিয়ে এখানে কি নিয়ে আসবো, ডাটাবেস থেকে টাইটেলটা নিয়ে আসবো, এইটাও আমি ফেলে দিব আপনার এখান থেকে। এখানে আমি কি নিয়ে আসবো, পিএইচপি ইকু করে ডাটাবেস থেকে প্যারাগ্রাফটা নিয়ে আসবো। এখানে রিড মোর এই কথাটা যদি চেঞ্জ করতে চান, এটাও আমি ডাটাবেস থেকে নিয়ে আসবো। বিষয়টা কি এরকম, সহজ কথায় আপনার ডিজাইনে যা যা কোড ছিল, কন্টেন্ট, বিশেষ করে কন্টেন্ট সবই আমি ফালাই দিব। এইখানের কন্টেন্ট গুলো আমি এবার কিসের মাধ্যমে শো করাবো, পিএইচপি মাধ্যমে। তার মানে পিএইচপি মাধ্যমে যে আমি এখানে হ্যালো পিপল কথাটা লিখে দিব তা না, এখানে আমি নিয়ে আসবো কই থেকে, ডাটাবেস থেকে। ডাটাবেজে স্টোর করা হবে। সব প্রথমে আমি ডাটাবেস স্টোর করব, স্টোর করে ওই ডাটাবেস থেকে আমি টেনে এনে আপনার এইগুলাতে বসাই দিব। এভাবে তার মানে কোড কমে গেল না, কতটা কোড কমে যাবে। এবার যদি 20টাও থাকতো সার্ভিস আমার পাশাপাশি, আমি রাখতাম কয়টা মাত্র, তার মানে যদি 20 লাইনে ধরেন যে একটা 1 2 3 4 5 লাইন, 100 লাইন হয়ে গেল নরমালি। এটাই আমি কয় লাইনে নিয়ে আসলাম, 5 লাইন। ডাটাবেজ স্টোর কিভাবে করা যায়? স্টোর করা যায়, এটার জন্য তো আমাদের সিঁড়ি বায়া উঠতে হবে। আপাতত আমরা উঠতেছি, একটু উঠি নাকি? এখন লাভ দিলে তো মাঝখানে পড়ে হাত পা ভেঙে যাবে, এবার আর নেক্সট ক্লাস থেকে পাওয়া যাবে না কাউকে। আমরা একটু আস্তে আস্তে যাই না। আর তেমন কি বিষয় আছে না, মোটামুটি নাই, এ পর্যন্তই ছিল। সবাই আপাতত একটা কাজ দিচ্ছি, সবাই একটু হ্যালো অলটা পিন করে গ্রুপে একটা স্ক্রিনশট দিয়ে দিবে, ঠিক আছে? আপাতত আজকে এইটুকুই কাজ। নেক্সট ক্লাসে আমরা ভ্যারিয়েবলে চলে যাব, তখন থেকে একটু কাজ বাড়বে, সমস্যা না। স্যার শুধু পিএইচপি কোড দিয়ে